চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো আমাদের ধারাবাহিকভাবে ফাউন্ডেশন ইংলিশ কোর্সের আজ পঞ্চম ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ইতিপূর্বে আমাদের 4টি ক্লাস কমপ্লিট হয়েছে। আজ আমাদের পঞ্চম ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরু করার আগে আমরা একটু দেখে নেই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ, কমেন্টে একটু জানিয়ে দাও আমাদের আজকের ক্লাস লাইভটি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা আমাদের সাথে যুক্ত হয়েছ কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাদের লাইভ ক্লাসটি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তোমাদের রেসপন্স পেলেই আমরা আমাদের আজকের পঞ্চম ক্লাসটি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সিদ্রাতুল মুনতাহা, আসসালামু আলাইকুম। জি, সিদ্রাতুল মুনতাহা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যারা যুক্ত আছো একটু কাইন্ডলি আমাদেরকে জানাও আমাদের ক্লাসের সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেন আমাদের ক্লাসটি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ঠিকঠাক, ঠিক আছে। ইয়াসিন আরাফাত, আসসালামু আলাইকুম। জি, ইয়াসিন আরাফাত, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আর বিলম্ব করছি না। কেমন আছেন ইয়াসিন আরাফাত? জি, ইয়াসিন আরাফাত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? পাশাপাশি একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হচ্ছ। আর আমাদের প্রিভিয়াস 4টি ক্লাস, যে ক্লাসগুলো ইতিপূর্বে হয়েছে ওই ক্লাসগুলো কে কে করেছো একটু কমেন্টে লিখে জানাও। জারিন সামিয়া, আসসালামু আলাইকুম। জি, জারিন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি। একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু এনশিওর করো যে আমাদের প্রিভিয়াস 4টি ক্লাস, যে ক্লাসগুলো ইতিপূর্বে হয়েছে তোমাদের কার কার ওই ক্লাসগুলো দেখা আছে বা কে কে ওই ক্লাসগুলো কমপ্লিট করেছো, এটা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করো। কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলো এমন একটা ক্লাস, হয়তো তুমি এই ক্লাসটা করে উপকৃত হবে, কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে তারাই যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করেছে।
জেরিন সামিয়া ভালো আছেন? জি জেরিন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আবু রায়হান, আসসালামু আলাইকুম, আমি করেছি। জি আবু রায়হান, ওয়ালাইকুম সালাম। আবু রায়হান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর কে কে করেছে একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও। আমরা আর বিলম্ব করছি না, এখনই আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হলো পঞ্চম ক্লাস। তো আমরা ইতিপূর্বে আমাদের প্রিভিয়াস 4টি ক্লাসে আমরা শিখেছি বিভার্বস নিয়ে আমাদের বিশাল আলোচনা গিয়েছে। বিভার্বস কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হবে, তারপরে বিভার্বসগুলো কালের সাথে এরা 4টা ভাগে বিভক্ত। তার মধ্যে আমরা একাল মানে বর্তমান কালে এম ইজ আর, এটা দিয়ে কিভাবে একটি বাক্যকে 6টি বাক্যে কনভার্ট করা যায়, দেন 6টি বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করে একটি ফরম্যাট তৈরি করা যায়। পাশাপাশি শর্ট 6 ফর্মস মানে হলো আমি হই, আমি হই না, আমি কি হই, আমি কি হই না, আমি কেন হই, আমি কেন হই না। মেহেদি হাসান সরকার, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? জি মেহেদি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিদা আক্তার সাদিয়া, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আবিদা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে আমরা শিখেছি সাবজেক্টকে আমরা এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সেটা অনেক কিছু আমাদের ইংলিশ স্ট্রাকচার আমরা পাই। এই বিশাল জিনিসের বিরক্তকর বিষয়টাকে সহজ করার জন্য, সেই হ্যাসেলটাকে সহজ করার জন্য আমরা সাবজেক্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। তো ভিআইপি সাবজেক্ট কি আর আনভিআইপি সাবজেক্ট কি, এই বিষয়ে আমাদের আলোচনা গিয়েছে। তারপরে আমাদের আলোচনা গিয়েছে কিভাবে সাবজেক্ট এবং ভার্বকে কন্ট্রাকশন করা যায়, ভার্ব এবং নটের মধ্যে কন্ট্রাকশন করা যায়। তারপরে আমরা শিখেছি 6 ফর্মের যে প্রনাউন্সিয়েশন, কিভাবে আমরা হাউ টু প্রনাউন্স, কিভাবে আমরা উচ্চারণ করব। যেমন আমি একজন গোয়েন্দা, আমার স্পিকার, আমার স্পাই, সে একজন গোয়েন্দা, হি ইজ এ স্পাই। আমার বাবা একজন গোয়েন্দা, মাই ফাদার ইজ এ স্পাই। তারপরে তারা গোয়েন্দা গোয়েন্দা, দে আর স্পাইস, আমরা গোয়েন্দা, উই আর স্পাইস, তোমরা গোয়েন্দা, ইউ আর স্পাইস। এইভাবে লোকটি গোয়েন্দা, লোকটি একজন গোয়েন্দা, দ্য ম্যান ইজ স্পাইস। এইভাবে আমরা উচ্চারণগুলো শিখেছি। তো গত ক্লাসে আমরা পাশাপাশি গত ক্লাসে আমাদের একটা চমকপ্রদ ক্লাস ছিল, যে আমরা গত ক্লাসে শিখেছি। তারপরে আমরা আর্টিকেলের ব্যবহার শিখেছি। তারপরে আর্টিকেলের মধ্যে সবচেয়ে পরিচিত একটি ওয়ার্ড, যেটা আমরা সকলেই চিনি, THE, যে এই ওয়ার্ডের উচ্চারণ দা হবে নাকি দি হবে, এটার উচ্চারণও আমরা শিখেছি। তারপরে এটার একটা ব্যবহার আমরা শিখেছি, যে নামের পূর্বে আর্টিকেল দা বসে, নামের পূর্বে যখন অফের ব্যবহারের মধ্যে 2টি নাম ওয়ার্ড পাওয়া যাবে তখন আমরা আর্টিকেল দা দিয়ে থাকি। এটা একটা ব্যবহার শিখেছি। আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে এটা নিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস থাকবে। আমরা এটার যত কনফিউশন আছে আমাদের আগামী ক্লাসগুলোতে আস্তে আস্তে এটা রিকভার হবে ইনশাআল্লাহ। জেরিন সাইমা ভালো আছেন? জি জেরিন ভালো আছি। তারপরে আচ্ছা, তো যারা যুক্ত হয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি যে তোমরা ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা শেষ অবধি কমপ্লিট করবে। আমরা আশা করছি যে তোমরা ধৈর্য সহকারে আমাদের পুরো ক্লাসটি কমপ্লিট করবে। তো এরপরে আমরা গত ক্লাসে শিখেছি যে দ্য ফর্ম অফ প্রোনাউনের ফর্ম, যে একটি প্রোনাউন, আমাদের যেই সাবজেক্টিভ প্রোনাউনগুলো আছে, বা বিশেষ করে আমাদের ব্যক্তিবাচক যে প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলো 5টা পার্টে বিভক্ত হয়। ওই জিনিসটা আমরা গত ক্লাসে দেখেছি, যে কিভাবে এই প্রোনাউনগুলো অবজেক্ট থেকে সাবজেক্টটা কি হবে, তারপরে তার পসেসিভ প্রোনাউন কি হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন কি হবে, শুধু পসেসিভ প্রোনাউন কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে, ওই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছি। এবং দেন এগুলার বাংলা অর্থ গানে গানে এবং ইংরেজিটাও গানে গানে আমরা শেখার চেষ্টা করেছি। আমি আমাকে আমার, আমার আমি নিজে, তুমি তোমাকে তোমার, তোমারে তুমি নিজে, আপনি আপনাকে আপনার, আপনার আপনি নিজে, তোমরা তোমাদেরকে তোমাদের,
তোমাদের তোমরা নিজেরা, আমরা আমাদেরকে আমাদের, আমাদের আমরা নিজেরা, তারা তাদেরকে তাদের, তাদের তারা নিজেরা, সে তাকে তার তার সে নিজে, সে তাকে তার তার সে নিজে, ইহা ইহাকে ইহার, ইহার ইহা নিজে, রনি রনিকে রনির, তার সে নিজে, রোমা রোমাকে রোমার, তার সে নিজে। তারপর আমরা শিখেছিলাম ইংরেজিটা, আই মি মাই মাইনে মাই সেলফ, ইউ ইউ ইয়োর, ইয়োর্স ইয়োর সেলফ, ইউ ইউ ইয়োর, ইয়োর্স ইয়োর সেলফ, ইউ ইউ ইয়োর, ইয়োর্স ইয়োর সেলফ। এইভাবে আমরা ইংরেজিটাকে কিভাবে গানে গানে ক্যাপচার করা যায় এই জিনিসটা আমরা ইনশাল্লাহ গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা একটা নতুন টপিকে ইনশাল্লাহ মুভ করব। যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যাদের দেখা হয় নাই, আমরা রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমাদের এই গ্রুপ থেকে, আমাদের এই পেজ থেকে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নিলেই ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে সহজ হবে। ইংরেজি শেখার স্বপ্ন হাতের মুঠে চলে আসবে ইনশাল্লাহ। ইংরেজির ভয় জয় হবে, দেন এই ইংরেজি শেখার যে স্বপ্ন, যে ভীতিটায় ভীতি দূরীভূত হবে এবং ইংরেজি শেখার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আর বিলম্ব করি না, আমরা আজকে শিখব অর এবং অ্যান্ড এর ব্যবহার। অর এবং অ্যান্ড এর ব্যবহার আমরাও নিশ্চয়ই অবগত আছি। অর শব্দের অর্থ হলো অথবা, অর শব্দের অর্থ অথবা। তো যখন যখন আমি কি করব, এই যে অর, অর অর্থ কি অথবা। তো আমি যদি এখানে লিখি আমি অথবা তুমি, আমি অথবা তুমি ক্লান্ত। এখন ক্লান্ত ইংরেজি কি? ক্লান্ত ইংরেজি হলো টায়ার্ড, টায়ার্ড। হ্যাঁ, তাহলে আমি ইংরেজি কি? আই, অথবা ইংরেজি অর, আর তুমি ইংরেজি ইউ। এখন প্রশ্ন হলো এই জায়গায় ভার্বটা কি হবে? এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? এই জন্য আমাদের অরের ব্যবহারটা শিখা। আমরা সবাই অরের অর্থ জানি, কিন্তু যখন অর দিয়ে যুক্ত হয়ে দুইটি সাবজেক্ট আমার সামনে উপস্থিত হবে তখন আমি ভার্বটা কি দিব? ভার্বের যে রাইট ফর্ম, সঠিক যে ফর্মটা, ওই ফর্ম এখানে কি হবে? এম দিব নাকি ইজ দিব নাকি আর দিব? এই জন্য মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? এই জন্য মনে রাখতে হবে অর দ্বারা যুক্ত, অর দ্বারা অর দ্বারা যুক্ত, এই যে অর দ্বারা যুক্ত সাবজেক্ট এর ক্ষেত্রে অর এর পরের সাবজেক্টের দিকে তাকিয়ে ভার্ব দিতে হবে। যখন দুইটা সাবজেক্ট অর দ্বারা যুক্ত হবে তখন আমরা কি করব? রাইট ফর্ম ভার্ব অ্যান্সার করার সময় অর এর পরে যে সাবজেক্ট আছে তার দিকে তাকিয়ে আমরা ভার্ব দিব। এখানে যদি আই থাকে তাহলে এম দিব, যদি এখানে ভিআইপি থাকে তাহলে ইজ দিব, এখানে যদি আনভিআইপি থাকে তাহলে আর দিব। দেন আমাদের বাক্য হয়ে যাবে। যেমন আই অর ইউ আর টায়ার্ড, আমি অথবা তুমি ক্লান্ত, আমি অথবা তুমি ক্লান্ত। এবার তোমাদের কাজ হলো এটাকে 6টা ফর্ম তৈরি করা। কিভাবে? আমি অথবা তুমি ক্লান্ত, আই অর ইউ আর টায়ার্ড, আমি এবং আমি অথবা তুমি ক্লান্ত না, আই অর ইউ আরন্ট টায়ার্ড, আমি অথবা তুমি কি ক্লান্ত, আর আই অর ইউ টায়ার্ড, আমি অথবা তুমি কি ক্লান্ত না, আরন্ট আই অর ইউ টায়ার্ড, আমি অথবা তুমি কেন ক্লান্ত, আমি অথবা তুমি কেন ক্লান্ত না। যা শুধু আমরা এই ভার্বটাকে নোট করব, শুরুতে আনবো হোয়াই লিখে 3 নাম্বার ফর্ম, হোয়াই লিখে 4 নাম্বার ফর্ম লিখে দিলে আমাদের সিস্টেমটা হয়ে যাবে। এবার তোমরা কমেন্ট একটু জানাও যে আমাদের এই জিনিসটা বুঝে আসছে কিনা। আচ্ছা, মেহেদি হাসান সরকার, স্যার আর হবে? হ্যাঁ মেহেদি, এক্স্যাক্টলি অবভিয়াসলি হয়ে গেছে তোমার অ্যান্সার, ঠিক আছে। সীমান্ত, আসসালামু আলাইকুম স্যার। সীমান্ত, ওয়ালাইকুম সালাম। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের এই অরের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। একদম জীবনের জন্য, লাইফের জন্য মাথায় গেঁথে নাও। অরযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে অরের পরে যে আছে তার দিকে তাকিয়ে আমরা ভার্ব দিব। যদি আই থাকে এম দিব,
ভিআইপি থাকলে ইজ দিব, আনভিআইপি থাকলে আর দিব। যেহেতু আমরা এখন অবধি এম ইজ আর এর বাহিরে কোনো ভার্বের কি বলে কোনো ভার্ব সম্পর্কে আমরা কোনো তথ্য নেইনি, সেজন্য আমরা এটা দিয়েই প্রথমে অ্যান্সার করব। কিন্তু এই যে আই ভিআইপি আনভিআইপির যে কনসেপ্টটা, এটা আমরা মাথায় ধারণ করব, যেন আমাদের পরবর্তী ক্লাসগুলোতে অন্য ভার্ব নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আর ভিআইপি আনভিআইপি বোঝাতে না হয়। এই জন্য আমরা শুধু অ্যামিজারের মধ্যে আমরা এখন কন্টিনিউ করতেছি। এটা কোন ক্লাসের? আচ্ছা, আবু জি একজন লিখছে, জি স্যার ক্লিয়ার। আবু তাইব এমডি বেলাল, আচ্ছা আবু তাইব এমডি বেলাল, আমাদের এই ক্লাসটা কোনো স্পেসিফিক কোনো ক্লাসের জন্য না। এই ক্লাসটা হলো যাদের ইংরেজিতে যাদের বেসিক প্রবলেম আছে, ফাউন্ডেশনে ভিত্তির প্রবলেম আছে, তাদের জন্য এই ক্লাস। আমরা বলি ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত প্রত্যেকের জন্য এই ক্লাসটা উন্মুক্ত, প্রত্যেকে এই ক্লাসটা করতে পারবে। তার কারণ আমাদের বাংলাদেশে হাজার মাস্টার্স কমপ্লিট করা পোলাপান আছে, অনার্সে পড়তেছে, মাস্টার্সে পড়তেছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে। দেখবা যে মাস্টার্স কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু ইংরেজির যে ভিত্তি, যে ফাউন্ডেশন, যা ইংরেজির যে বেসিক নলেজ, এই জায়গায় প্রত্যেকেরই দুর্বলতা আছে। খুব মুষ্টিমেয় মানে ভেরি রেয়ার, খুব কম ছাত্রছাত্রী আছে যে যাদের ইংলিশটা একটু ভালো। তোমরা দেখবা যে 6, 7 কিংবা 5ম শ্রেণীর বাচ্চারা যখন একটা মাস্টার্সের ছেলের কাছে যায়, ভাই আমি তো এটা বুঝি না, আমার পড়া একটু বুঝিয়ে দেন, আমার এখন সময় নেই, আমি খুব ব্যস্ত, পরে আস, ব্যস্ততা দেখিয়ে পাশ কেটে যায়। আসলে কিন্তু সে ব্যস্ত না। সমস্যাটা কোথায়? প্রবলেম হলো তার ইংরেজির ফাউন্ডেশনের সমস্যা। সে ইংলিশ দেখলেই ভয় পায়, ইংরেজির কোনো একটা কন্টেন্টকে, বাংলাটাকে ইংলিশ করতে জানে না, ইংলিশটাকে বাংলা করতে জানে না, এই জন্য সমস্যা। তো এটার জন্য আমরা কি করি, আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে জায়গায় ফোকাস করে যে আমি স্পিকিং শিখবো। আরে ভাই, স্পিকিং তো শিখবা ভালো কথা, কিন্তু আমি একজন একাডেমিক স্টুডেন্ট হিসাবে শুধু স্পিকিং দিলেই আমি স্মার্ট না। আমার স্পিকিং লাগবে, রাইটিং লাগবে, রিডিং লাগবে, দেন লিসেনিংও লাগবে। কারণ ভাষা হিসাবে ইংলিশটা ব্রিটিশ আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়ার জুতা সেলাই করে যে মুচি, তারাও সে পারে, তারাও জানে। যারা সুইপার, তারাও কিন্তু ইংরেজি ভাষায় কথা বলে, কারণ তাদেরও মাতৃভাষা ইংরেজি। তাহলে তার আমার মধ্যে একটা তফাৎ লাগবে না, একটা ডিফারেন্স তৈরি করতে হবে না? আমি বাংলা ভাষা বলতে পারি, আমার দেশের একটা রিক্সার ড্রাইভার, একটা রিক্সাওয়ালা, তারপরে একটা সুইপার, একজন মুচি যে জুতা সেলাই করে, সেও কিন্তু বাংলা ভাষা জানে। কিন্তু তাদের জানা আর আমাদের জানার মধ্যে পার্থক্য কি? সে শুধু বলতেই জানে, তাকে লিখতে দিলে সে লিখতে পারে না, পড়তে দিলে সে পড়তে পারে না। সুলতান মাহমুদ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সে পড়তে দিলে পড়তে পারে না। কিন্তু আমি একজন একাডেমিক স্টুডেন্ট হিসাবে আমার কি, আমি লিখতেও জানি, পড়তেও জানি, বলতেও জানি, শুনে বুঝতেও জানি। এই জন্য তার থেকে আমার এই ডিফারেন্সটা, তার থেকে আমার পার্থক্য এইটা। আমাকে এই জন্যই বলা হয় এডুকেটেড, এই জন্যই আমি শিক্ষিত। তো ইংরেজি জানার ক্ষেত্রে শুধু স্পিকিংয়ে ফোকাস করলে হবে না, আমাকে রাইটিং লাগবে, রিডিং লাগবে, লিসেনিং। স্পিকিংয়ের জন্য সহজ, অল্প কয়েকটা স্ট্রাকচার শিখলে, ওই যে আমাদের দেশে তো ভালো একটা থাকে, অনলাইনে হাজার হাজার কোর্স আছে, যে 3 মাসে ইংরেজি শেখা শেষ। 3 মাসে যারা ইংরেজি শিখে স্পিকিং করে, তাদেরকে দিয়ে একটা কন্টেন্ট রাইটিং করো না, একটা স্ক্রিপ্ট লিখে, বাংলা একটা স্ক্রিপ্ট লিখে দাও, যে এটাকে ইংলিশে কনভার্ট করে দাও, ইংলিশে ট্রান্সলেট করে দাও, দেখবো যে মানে 50% পারতেও কষ্ট হবে। এরকম বহু স্টুডেন্ট আমাদের কাছে ধরা খেয়েছে। ওইটা এক জগৎ। কিন্তু আমরা যে কোর্সটা লঞ্চ করতেছি, ফাউন্ডেশন ইংলিশ কোর্স, এটা করার পরে তোমার স্পিকিং শেখার দ্বার উন্মোচন হয়ে যাবে, স্পিকিং শেখাটা একেবারে সহজ হয়ে যাবে। দেন রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং, চারটারই একটা ভিত্তি তৈরি হবে। এবং তুমি একাডেমিতে তুমি ভালো করবে, এসএসসি, এইচএসসি, বিসিএস বলো, যত পরীক্ষা ইংরেজির, প্রত্যেকটা পরীক্ষায় তোমার ভালো করার একটা পসিবিলিটি তৈরি হবে 100%। সেটার জন্য যদি আলাদা করে কাজ করতে হয়, আমরা কাজ করব। এবং দেন তোমাদের গ্রামাটিক্যাল টপিক যেগুলো কঠিন, ওই কঠিন টপিকগুলো আমরা শেষের দিকে ইনশাল্লাহ সমাধান করা, তোমাদেরকে দিয়ে সমাধান করার চেষ্টা করবো। হাসতে হাসতে তখন বিশ্বাসই হবে না যে এই জিনিসগুলাই আমার একাডেমিতে, আমার এসএসসিতে আমার জন্য কঠিন ছিল। আমাদের এই কোর্স কমপ্লিট করার পরে, এটা আমাদের শুধু মুখের কথা না, ইতিপূর্বে যারা আমাদের 4টা ক্লাস পেয়েছে, তারা দেখেছে যে আসলেই ক্লাসটা কতটুকু সহজলভ্য। আচ্ছা, জন্য রাইটিং পার্ট নেই, প্যারা খাচ্ছি, প্যারাগ্রাফ, ইমেল, ইনফরমেশন, এগুলা লেটার। আচ্ছা,
বৃত্তি, বৃত্তির জন্য না থাকলে তো আর কিছু করার নেই, হুজুর ক্লাস শুরু করেন। আচ্ছা ঠিক আছে, সালমান মোল্লা, না ক্লাস তো শুরু করবোই, কিন্তু তার আগে আমাদের এই মেসেজটা ক্লিয়ার করতে হবে। আমরা এই জিনিসটা অনেকে বুঝি না, বলছে ইংলিশ থেরাপি করে স্পিকিং শিখে যাব। আরে ভাই, ইংলিশ থেরাপি তুমি করো না, কিন্তু ইংলিশ থেরাপি ক্লাস স্পিকিং শেখার জন্য যে বেসিক যে নলেজটা দরকার, ওইটা তো আমাদের আগে দরকার। আমি তো বুঝিই না যে ইংরেজি কি। এখন তোমার ওখানে গেলে ওরা সরাসরি তোমার দুর্বলতা নিয়ে কাজ করবে না, সরাসরি ওরা ওদের ক্লাস শুরু করে দিবে। কিন্তু আগে ভিত্তিটা তৈরি করতে হবে, এই জন্য আমাদের এই ক্লাস। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন অরের ব্যবহারটা দেখালাম, আমরা চলে যাচ্ছি আমাদের এন্ডের কাছে। আচ্ছা দেখো তো, এই যে আই অর ইউ, আমি অথবা তুমি, তাহলে নিশ্চয় এখানে কি হবে, যেহেতু ইউ আছে, অরের পরে যে আছে তার দিকে তাকায়া ভার্ব হবে। আই অর ইউ আর কনফিডেন্ট, আমি অথবা তুমি আত্মবিশ্বাসী। হি অর আই, সে অথবা আমি। তাহলে এখন এখানে কি হবে বলো তো দেখি, এই আই এর পরে এখন কি লিখবো, এখানে এম দিব নাকি ইস দিব নাকি আর দিব, একটু কমেন্টে জানায় দাও। তারপরে ইউ অর হি, তুমি অথবা সে, আর রাইটার একজন লেখক। তাহলে এখানে ভার্ব কি হবে তোমরা বলো দেখি, 2 নাম্বার এবং 3 নাম্বার বাক্যের অ্যান্সারটা কি হবে আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও। তারপরে আমাদের এন্ড এর ব্যবহার, এন্ড এর ব্যবহার আমরা সকলে জানি, এন্ড শব্দের অর্থ কি এবং। তা আমরা লিখে দিছি যে এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট আনভিআইপি হয়, মানে জীবনের তোরে মাথায় নিয়ে নাও, এন্ড দ্বারা যুক্ত যখন দুইটা সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হবে, মনির ভাই আইপিএস কি আছে? আচ্ছা একটু লাইভটা কাইটেন না। জি জি, একটু দেখেন কারণ আছে কিনা, সবাই বললাম কারেন্ট, এমনি ওয়াইফাই আছে, লাইভ চলতেছে। আচ্ছা আমাদের বিদ্যুৎ চলে গেছে বুঝছো, সবাই একটু অপেক্ষায় থাকো যে 5 মিনিটের মধ্যে আসে কিনা। আমরা এটার জন্য দুঃখিত আন্তরিকভাবে, বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, একটু অপেক্ষা করো। 5 মিনিটের মধ্যে বিদ্যুৎ হয়তো আসবে, চলে আসবে, আমরা একটু অপেক্ষা করি সবাই। আর আমি তোমাদেরকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে আমাদের পিডিএফগুলো দেওয়া আছে, আমাদের গত 4 ক্লাসের পিডিএফ এবং আজকের পিডিএফও সেখানে দেওয়া হবে। স্যার কি হলো, ইয়াসিন কারেন্ট চলে গেছে, লোডশেডিং চলতেছে। হ্যাঁ আমরা 5টা মিনিট অপেক্ষা করি, কারেন্ট হয়তো চলে আসবে। স্যার নাথ বলুন, কারেন্ট চলে গেলে। আচ্ছা কি নাথ বলবো, আমার তো কণ্ঠ তেমন সুন্দর না, কি নাথ শুনতে চাও? নাথ বলবো না। আচ্ছা আমার প্রিয় 2টা নাথ, 2টাই আরবিতে এবং উর্দু কয়েকটা আছে, তার মধ্যে আমি একটা আরবি নাথই তোমাদেরকে এখন শোনাচ্ছি, দেখি। উম,
আচ্ছা, আরবি নাতেই শোনাচ্ছি তোমাদেরকে এখন। এই যে মাওলাইয়া সল্লি, এটা হয়তো সকলেই আহ, এই নাটটা সম্পর্কে অবগত। এটা আমাদের আলেমের বইয়ে, আমাদের আলেমের আরবি প্রথম পত্র বইয়ে আহ, কসিদাতুল বোরদা এই নামে এই কবিতাটা লিপিবদ্ধ। আল্লামা শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাই, যিনি তার শেষ জীবনে এসে ওই যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে, মানে কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি মনস্থ করেছিলেন যে আমি আমার এই জীবদ্দশায় অনেক আহ, আমি আমার জীবদ্দশায় অনেক কিছুই লিখেছি, কিন্তু আল্লাহ রাসূলের শানে এখন পর্যন্ত কোনো কিছু লেখা হয় নাই। তো পরে সে তার শেষ জীবনে এসে এই কসিদাতুল বোরদা এই কবিতাটি লেখার মনস্থ করলেন। তো এটা লেখার পরে এটার ইতিহাস মনে হয় অনেকেই জানো, যে উনি রোগমুক্ত হয়েছিল। তো সেই 250 লাইনের কবিতা তিনি লিখেছিলেন। সেখান থেকে অল্প কয়েকটি লাইন, যেটা মাওলানা সল্লি নামে পরিচিত গোটা বিশ্বে, আমি এটাই একটু গাচ্ছি। মাওলায়া সল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। مولاي صل دائما أبدا على حبيبي خير خلق الله كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين وثقلين. محمد سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ثم الرضا عن أبي بكر وعن عمر. ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق
خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. একটু কমেন্ট করে জানাও তো কেমন হয়েছে। আমরা একটু অপেক্ষা করতেছি, বিদ্যুৎ চলে গেছে তো লোডশেডিং চলতেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, দেন আমরা লাইভটা আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমাদের এই পর্বটার পরেই সবচাইতে একটা চমকপ্রদ টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। দেন আমাদের আজকের এই ক্লাসের পরে আমাদের ইংরেজির কনসেপ্টটা আরও ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ওস্তাদের কণ্ঠ অনেক সুন্দর। মাহমুদুল হাসান না, তেমন সুন্দর না, তবে চেষ্টা করছি আর কি। তো ঠিক আছে, যেহেতু বিদ্যুৎ চলে গেছে তোমাদের থেকে তো আর শোনা সম্ভব না, আমি ইনশাল্লাহ আরেকটি নাত পরিবেশন করছি। পাশাপাশি আমাদের সময়টাও একটু অতিক্রম হলো, আর সময়টাকে আমরা একটু ভালোভাবে একটু কাটাই ইনশাল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالآمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع النور المبين نور خير المرسلين نور أمن وسلام نور حق ويقين سقاه الله تعالى رحمة للعالمين فعلى البر شعاع وعلى البحر شعاع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أنت شمس أنت بدر أنت نور على نور أنت مصباح الثريا يا حبيبي يا رسول أنت شمس أنت بدر أنت نور على نور أنت مصباح الثريا
ইয়া হাবিবি ইয়া রাসূল قالت أقمار الدياجي قال الأرباب الغرام كل من يعشق محمد في أمان وسلام طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع কমেন্টে একটু জানাও দেখি কেমন হয়েছে ভাঙা গলা এবং অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা ভালো রেসপন্স করতেছো তাহিয়া ইসলাম খাদিজা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ তোমাকে ভালো হয়েছে মাশরাফি শেখ ভালো হয়েছে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো রেসপন্স করার জন্য আমার তো ইচ্ছে করছে যে তোমাদের থেকে দুই একটি নাতে রাসূল শোনার জন্য এখন তো সেই সুযোগও নেই আর একমুখী জিনিস তো খুব একটা সুবিধার না আমাদের লাইভ ক্লাসটা তো একমুখী ওস্তাদ কি শিল্পী না মারুফ বিন মোহাম্মদ না মারুফ বিন মোহাম্মদ শিল্পী না তবে যখন আমি একাডেমিক লেভেলে ছিলাম আমার একাডেমিক গ্রাম থেকে শুরু হয়েছে ওই সেখানে জাব্বারিয়া শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী ছিল সেখানে টুকটাক গাওয়া হতো অন্যদের সাথে নিজের চেষ্টা করেছি আরেকটা উর্দু নাশিদ হয়ে যাক মারহাবা অনেক সুন্দর হয়েছে হুজুর এবার একটা উর্দু আছে মাশাআল্লাহ হুজুর আপনার সাথে আমিও গেয়েছি সামনে সামনে হলে একসাথে গাইতাম আচ্ছা মেহেদি সরকার অসংখ্য ধন্যবাদ তোমাকে আচ্ছা উর্দু নাশিদ কি শোনাতে পারি আচ্ছা উর্দু নাশিদ শোনাতে গেলে আচ্ছা দেখি উর্দু নাশিদ না আচ্ছা সবাই প্রত্যেকে মনে হয় আয় খতমে রাসূল ফখরে উম্মাম এই গজলটা শুনেছো আমি দেখি হয়তো ভুলও হতে পারে দীর্ঘদিন আগে গজলটা আয়ত্ত করা তেমন প্র্যাকটিস নেই আমি সেটাই গাচ্ছি ইনশাআল্লাহ আয় খতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা देखला दे मुझे मंजर गुलजार मदीना आई खत्म रसूल फखरे उमम
शाहे मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक ही काबा बनाया, उस काबा का कबा दे जे मोर गिस्को बनाया। हर सालम हाजी चले जा राह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। आई खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमके अपना दी महबूब बनाया, मिअराज ती सरकार खुदा तुमको दिखाया। अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया, मिअराज ती सरकार खुदा तुमको बनाया। अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। आई खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहदार खुदा तुमको बनाया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहदार खुदा तुमको बनाया। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। आई खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना। আচ্ছা, এটা কেমন হয়েছে একটু জানাও তো কমেন্টে দেখি। দীর্ঘদিন আগে সেই ক্লাস আলিম ফার্স্ট ইয়ার হ্যাঁ আলিম ফার্স্ট ইয়ারে থাকতে এই নাটটা গাওয়া হয়েছে। প্রায় দীর্ঘদিন যাবৎ গজল নিয়ে তেমন প্র্যাকটিসও হয় না, আর নতুন করে শেখাও হয় না। এমনি হয়তো টুকটাক জুমার খুতবায় মাঝে মধ্যে কিছু গাওয়া হয়, এছাড়া আর গাওয়া হয় না। তোমরা একটু জানিয়ে দাও এইটা কেমন হয়েছে। এখন যেটা গেলাম, হুজুর একটা বাংলা গজল হয়ে যাক। মেহেদী হাসান সরকার, আরে বাংলা গজল গাইলে তো শুনবা না। স্যার ভর্তি ফি কত টাকা? আচ্ছা রেজাউল করিম, আমাদের এই কোর্স সম্পর্কে পরবর্তীতে আপডেট আসবে, আমাদের পেজে আপডেট দেওয়া হবে কোর্স সংক্রান্ত সমস্ত বিষয়গুলো, তখন তোমরা জেনে যাবা। আমাদের পেজটাকে ফলো করে রাখো, পরে ইনশাল্লাহ পেয়ে যাবা সব কিছু। আরবিনাথ বেশি ভালো ছিল, হ্যাঁ আবদুল্লাহ আরবিটা খুব বেশি ভালো ছিল। এইটা এইটা বলেন এইবার ওস্তাদ। আচ্ছা, মুঝে মুঝে কো ফাওয়ালো না, এটা নিয়ে তেমন চর্চা নেই। অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। মুঝে কে ফাওয়ালো এটা তেমন চর্চা নেই, যার কারণে গাওয়া যাবে না। আচ্ছা, বাংলা যদি বলি, বাংলা আমার
দুইটা প্রিয় গজল আছে। বাংলায় দুইটা প্রিয় গজল আছে আমার, দেখি ওই গজলটা গাওয়া যায় কিনা। বাংলায় আমার দুইটা প্রিয় গজল, যে দেখা দাও রসুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। দেখা দাও রসুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শোয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছে বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছে বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কাঁদে কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শোয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। ডেকে নাও রওজা তোমার। শুনবো, আপনি বলেন। আরবি উর্দু শুনলাম, এখন বাংলা ইংলিশ গজল বাকি আছে, গেয়ে ফেলেন।
আচ্ছা, ইংলিশ গজল তো আহ, ইংলিশ গজল নিয়ে তেমন চর্চা নেই, তারপরও দুই একটা আগে গাইতাম। ওই যে সুইট মাদিনা, ওইটা আগে আমরা খুব গাইতাম একাডেমিতে থাকা অবস্থায়। ওইটা যখন মাদ্রাসা হোস্টেলে ছিলাম আমরা তখন খুবই গাইতাম। ওই যে সুইট মাদিনা, ভেরি লাভলি, I will be forgiven by Muhammad. My heart say to I go to Medina, sweet Medina, very lovely. এই গজলটা আল্লাহ আপনার কণ্ঠ অনেক সুন্দর করেছেন, আরো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ ইসমাইল, আমার মনে হয় আমার কণ্ঠ সুন্দর, এই কথাটা আজকেই আমি শুনলাম। ও আচ্ছা, মেরা নবী না? এই মেরা নবী গজলটা, এটা তো 6টা পার্ট। তো আমার ওইটা 6টা পার্টই মুখস্থ ছিল। ওই যে একটা মুরব্বী যেই স্টাইলে গাইতেন, ওই স্টাইলে। ওইটা আমি বহুবার বহু জায়গায় গেয়েছি এবং পুরস্কৃত হয়েছিলাম। আহ, মেরা নবী না, মেরা নবী গজল তো এখন যে মনে আছে কিনা পুরোটা। আচ্ছা, আমি শুরু করছি, দেখি কেমন হয়, কতটুকু পারি। আমাদের কারেন্টটা তো এখনো আসে নাই, এটার জন্য আমরা আই এম এক্সট্রিমলি সরি। তোমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बनी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बनी जिसके वसीले से बनी है। वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराद वो, मखदूम मुराद वही कुल। আল্লাহ কা ফরমা আলম, আমার তো মাথায় আসতেছে না, গজলটা দীর্ঘদিন আগে গাওয়া।
مخدوم مراد وحی کل مخدوم مراد وحی वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस से बरी जिसके वसीले से बनी है वो हाशिमी वो हाशिमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह का फर अलम नशरह लक अल्लाह का फर लम नशरह लक सदरक मंसूब हदीस से वरफ़अना के ज़िक्रक जिस ज़ात का कुरान जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है मुज़म्मिल यासीन व मुदस्सिर तोहा तोहा क्या क्या আচ্ছা আমি তো গজলটা প্র্যাকটিসে নেই অনেক চেষ্টা করলাম তো ওই প্র্যাকটিস না থাকার কারণে আমি আর গাইতে পারতেছি না এটা একটা সময় 6 কলি গাইতে পারতাম ওদের একটা বিপ্লবী গজল কি বলবো নূর মোহাম্মদ কেমন আছেন জি নূর মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভালো আছি অন্ধকার কেন নূর মোহাম্মদ আমাদের লোডশেডিং চলতেছে এই জন্য অন্ধকার আমরা ওয়েট করতেছি কখন বিদ্যুৎ আমাদেরকে আবার বিদ্যুৎ কখন আমাদেরকে অ্যালার্ম দিবে আমরা অপেক্ষা করছি ওদের একটা বিপ্লবী গজল কি বলা যায় বিপ্লবী গজল তো তেমন আসলে গজল নিয়ে আমার তেমন প্র্যাকটিস হয় না ওই যে প্রত্যেকটা গজলের একটু একটু পারি একটু একটু শুনতে শুনতে হয়তো ক্যাপচার হয়েছে ওইভাবে এগুলা নিয়ে কাজ করা হয় না আসসালামু আলাইকুম হুজুর জি একটা হিন্দি গজল কোত্থেকে পাবো হিন্দি গজল হিন্দি গজল একটা আমি আগে জানতাম ওই যে বহুদিন পরে আচ্ছা অন্য আরেকটা বাংলাই বলি হ্যাঁ অন্য আরেকটা বাংলাই বলি অন্যগুলো না বলি কারণটার যে কি হলো আলহামদুলিল্লাহ যে আমাদের যার জন্য অপেক্ষা ছিলাম আমাদের কাঙ্ক্ষিত মেহমান এই মুহূর্তে আমাদের মাঝে আহ, উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ
আমাদের অপেক্ষার প্রহর এই মুহূর্তে শেষ হলো। দাও খোদা দাও হেদায়েতপূর্ণ ইসলামী সমাজ, এই গজলটা গানোর জন্য। আচ্ছা, এই গজলটা আমার প্র্যাকটিস নাই। দেন এই মনির ভাই, বোর্ড কি চালু করতে হবে? বোর্ডের সুইচ কোনটা, পাওয়ার? হুম। আল্লাহ কাফার মা'লাম নাশরাহ লাকা সাদরাক। হ্যাঁ, ঠিক আছে। ও, আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব। ও আচ্ছা, ওই যে মিসবাউল কি যেন, আহ, হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই যে গানটা গেয়েছিলেন, অনেক সুন্দর। এটা আমি প্রায় শুনতাম, ওই গজলটা আমি অনেক শুনতাম। তবে আমার সবচেয়ে প্রিয় হলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জিনিসগুলোই সবচেয়ে বেশি শুনি। এই যে জীবন দিয়ে ভালোবাসি একটা গজল আছে না, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিঠিবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। কবে যাব রওজা তোমার, দেব কবে সালাম, মিঠিবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ধন্য হব ওই মদিনার, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদে মাঝে যাই দাঁড়িয়ে তোমার ওই সম্মানে, বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদে মাঝে যাই দাঁড়িয়ে তোমারই সম্মানে, আশিকে সালাম দে দাঁড়িয়ে তোমার রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। মনির ভাই একটু এদিকে আসেন তো। দাঁত ভাঙ্গিল ওয়াস কুরানি,
তোমারে ভালোবাসায়। দাঁত ভাঙ্গিল ওয়াজ কোরআনি তোমারে ভালোবাসায়। ফতে আলী ঝাঁপটি দিল তোমায় পাওয়ার আশায়। ওই নুরানি বধন খানি, ওই নুরানি বধন খানি ভালোবাসি নবী তোমাকে। আচ্ছা, আমরা দেরি করছি না, যেহেতু কারেন্ট চলে আসছে, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ। আমার ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, হৃদয়ের গভীর থেকে তোমাদের জন্য ভালোবাসা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোন কথায় ছিলাম, যে আমাদের গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হলো, গত ক্লাসে আমরা দেখেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, এই যে নাউনকে কিভাবে প্লুরাল করতে, নাউন কিভাবে কি বলে, নাউনকে প্লুরাল, ভার্বকে ভিআইপি চেনার অথবা জানার একটা সহজ উপায়, তিনটা ট্রিক্স, এস ই এস আই ই এস, এই তিনটা জিনিস দিয়ে, তিনটা ট্রিক্স ফলো করে আমরা নাউনকে প্লুরাল, ভার্বকে ভিআইপি জেনে যাব খুব সহজেই। এটা আমরা দেখেছিলাম। পাশাপাশি আমাদের সবচেয়ে চমকপ্রদ লেকচার ছিল এটা, কেস, নাউন, প্রনাউন। এই যে প্রনাউন, 5 প্রকার প্রনাউন, এগুলার বাংলা গান, বাংলা অর্থটা আমরা গানে গানে ক্যাপচার করেছি, এবং ইংরেজিটাকেও গানে গানে। যারা গত ক্লাসটা পেয়েছো একটু কমেন্টে জানাও তোমরা এটা প্র্যাকটিস করছো কিনা, তোমাদের এটা কি ক্যাপচার হয়েছে, বাংলা গানটা এবং ইংরেজি গানটা ক্যাপচার হয়েছে কিনা। না হয়ে থাকলে এটাকে বারবার গাইতে হবে, বারবার গানে গানে সুরে সুরে। আমি আমাকে আমার, আমার আমি নিজে, তুমি তোমাকে তোমার, তোমার তুমি নিজে, আপনি আপনাকে আপনার, আপনার আপনি নিজে। এইভাবে ইমোশন দিয়ে সুরে সুরে গাইতে হবে। তো আমাদের আজকের ক্লাসের মূল যেই, আজকের ক্লাসের সবচেয়ে চমকপ্রদ যেই জিনিসটা, এটা হলো লার্নিং WH কোশ্চেন ওয়ার্ডস, লার্নিং WH কোশ্চেন ওয়ার্ডস। তোমরা হয়তো তোমাদের ইতিপূর্বে তোমাদের একাডেমিতে তোমরা জেনে থাকবা, এই যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলোর শুরুতে WH এই দুইটা বর্ণ আছে, ওই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি, WH কোশ্চেন ওয়ার্ডস। মানে হলো ওই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্নবোধক অর্থ দেয়। তো আমরা সাধারণত এতদিন আমরা একাডেমিতে যা শিখেছি, হু মানে কি, হু মানে কে, তো হুম মানে কি, কেমন, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হোয়াট মানে কি, হুইচ মানে যেটি, অথবা হোয়াই মানে কেন। এই কয়েকটা অর্থ আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলোর অর্থ কিন্তু একটা না, এই ওয়ার্ডগুলোর অর্থ দুই রকমের হয়। তো এই ওয়ার্ডগুলোর অর্থ দুই রকমের হয়। এই ওয়ার্ডগুলোর অর্থ দুই রকমের হয়। কি কি খেয়াল করো, একটা হলো রিলেশন অর্থ, আর একটা হলো কোশ্চেন অর্থ। মানে একটা হলো সম্পর্ক অর্থ, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করবে, আরেকটা হলো প্রশ্নবোধক অর্থ। যেমন যখন আমি ছোট ছিলাম, যখন আমার বয়স 10 বছর ছিল, তখন আমি ক্লাস কি বলে 5ম শ্রেণীর ছাত্র ছিলাম। যেমন when I I I was 10 years old, অথবা I was 12 years old, I was the student of class 5. I was the student of class 5. যখন আমার বয়স 12 বছর ছিল, তখন আমি ক্লাস 5 এর ছাত্র ছিলাম। এই যে ওয়েন শব্দের অর্থ এখানে কি দিল, যখন তখন। তো এই জায়গায় ওয়েন অর্থটা কি হলো না, প্রশ্নবোধক অর্থ হলো না। কিভাবে একটু যদি খেয়াল করো, একটু খেয়াল করো, যারা পড়াশোনা করে,
তারা তারা শিক্ষার্থী। তারা শিক্ষার্থী। হ্যাঁ, তাহলে যারা পড়াশোনা করে তারা শিক্ষার্থী। তাহলে ইংলিশটা কি হবে? হু স্টাডিজ, হু স্টাডিজ they are learners, they are learners, be careful, খেয়াল করো, who studies they are learners, যারা পড়াশোনা করে তারা শিক্ষার্থী। তাহলে এখানে এই যে হু শব্দটা, এই শব্দটার অর্থটা কি প্রশ্নবোধক অর্থ হলো? মোটেও না। কি অর্থ হয়েছে? এই যে যারা, তারা, যারা, যারা অর্থ দিয়েছে, তার মানে এটা একটা সম্পর্ক অর্থ। এটা বাক্যের মধ্যে এই যে পরবর্তী বাক্যের সাথে এই শব্দটার একটা কি আছে? রিলেশন আছে, সম্পর্ক আছে। এই জন্য আমরা বলি ডাবলএস কোশ্চেন ওয়ার্ডগুলোর অর্থ দুই ধরনের হয়, একটা হলো রিলেশন অর্থ, সম্পর্ক, আর একটা হলো কোশ্চেন অর্থ। এই জন্য আমরা ঠিক ওইভাবে আমরা এই ওয়ার্ডগুলোকে সাজিয়েছি এবং এগুলার যত অর্থ আছে এই ডাবলএস কোশ্চেন ওয়ার্ডের একদম সব কিছু আমরা উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। তো এখন আমরা কি করব? রিলেশন অর্থ আর হলো কোশ্চেন অর্থ, একটা সম্পর্ক অর্থ আর একটা প্রশ্নবোধক অর্থ। আমরা এটাকে গানে গানে পড়বো। কিভাবে? তোমরা আমার সাথে সুর মিলাবা ইনশাআল্লাহ। হু যে যারা কে কারা, হুম যাকে যাদের কে কাকে কাদের কে, হুজ যার যাদের কার কাদের, হাউ যত যেমন যেভাবে কত কেমন কিভাবে, ওয়ার যেখানে কোথায়, হাউ মেনি যত কত সংখ্যা, হাউ মাচ যত কত পরিমাণ, ওয়েন যখন কখন, হোয়াট যা 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 কি কি কি, হুইচ যেটি যেগুলো, কোনটি কোনগুলো, হোয়াই যে কারণে কেন, কোন কারণে, যে কারণে কেন, কোন কারণে। আমরা জানি হোয়াই মানে কেন না, হোয়াইয়ের অর্থ শুধু একটা নাম। এই যে আরো অর্থ আছে, যে কোন কারণে তুমি আমাকে ছেড়ে গেলে, আমার মধ্যে কিসের এমন কমতি ছিল, কোন কারণে তুমি আমাকে ছেড়ে গেলে, হোয়াই ইউ লিভ মি, কোন কারণে তুমি আমাকে ছেড়ে, হোয়াই ডিড ইউ লিভ মি, কোন কারণে তুমি আমাকে ছেড়ে গেলে। তো আমরা এগুলাকে কি করব? তোমাদের বাড়ির কাজ হবে যে এগুলাকে ক্যাপচার করা, একটাও মুখস্থ করা যাবে না, শুধু বারবার আমরা যে অ্যাকসেন্টটা দিয়েছি এই অ্যাকসেন্টে তুমি শুধু এটাকে গান গাইতে থাকো। কিভাবে? হু যে যারা কে কারা, হুম যাকে যাদের কে কাকে কাদের কে, হুজ যার যাদের কার কাদের, হাউ যত যেমন যেভাবে কত কেমন কিভাবে, ওয়ার যেখানে কোথায়, হাউ মেনি যত কত সংখ্যা, হাউ মাচ যত কত পরিমাণ, হোয়াট যা, ওয়েন যখন কখন, হোয়াট যা 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 কি কি কি, হুইচ যেটি যেগুলো, কোনটি কোনগুলো, হোয়াই যে কারণে কেন, কোন কারণে। কতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমি এগুলা একশ্বাসে, একটা নিঃশ্বাসে বলতে না পারি ততক্ষণ পর্যন্ত। এখন এক নিঃশ্বাসে কিভাবে বলবো? যখন তুমি এটাকে বারবার পড়বা, বারবার গান গাইবা, তারপর তোমাকে এইভাবে নিজেকে জাস্টিফাই করতে হবে। এইভাবে নিজের একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষণ লাগবে। কিভাবে? যে হু যে যারা কে কারা, হুম যাকে যাদেরকে কাকে কাদেরকে, হু যার যাদের কারা কাদের, হাউ যত যেমন যেভাবে কত ওয়ার যখন কোথাও, হাউ মেনি যত সংখ্যা, আমার যত পরিমাণ, ওয়েন যখন কখন, হোয়াট যা 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 কি কি কি, হুইচ যেটি যেগুলো, কোনটা কোনগুলো, হোয়াই যে কারণে কেন, কোন কারণে। এই মাঝে এক শ্বাস ফেলে, মাঝে একবার নিঃশ্বাস ফেলে এটাকে যখন তুমি বলতে পারবা তখন বুঝে যাবা যে আলটিমেটলি এটা আমার কি হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে, তখন আর গাওয়া লাগবে না। আচ্ছা, এবার আমরা সামনে চলে যাই। এই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, তার জন্য আমরা তোমাদের জন্য কি নিয়ে আসছি? একটা ফরম্যাট নিয়ে আসছি। বি কেয়ারফুল, হ্যাঁ, বি অ্যাটেন্টিভ, খেয়াল করো। ইউজ বিভার্বস উইথ ডাব্লিউএস ওয়ার্ডস, মানে আমরা বিভার্বটাকে কিভাবে ডাব্লিউএস ওয়ার্ডস দিয়ে ব্যবহার করব, এই জিনিসটা একটা ফরম্যাট আমরা নিয়ে আসছি। এই যে ফরম্যাটটা কি দেখো। আচ্ছা, তোমরা কি ক্লাসে আছো? সবাই একটু কমেন্ট করে আমাকে একটু রেসপন্স করো। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের অর্থটা ক্লিয়ার হয়েছে কিনা একটু রেসপন্স করো তো কমেন্টে। সবাই কমেন্টে একটু জানাও দেখি আমাদের ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের অর্থটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে। তো খেয়াল করো, স্যার 9:30 বেজে গেছে, আজকে আর কোন সময় পড়াবেন? আর কয়েকটা গজল গান। জি জি, না গজল 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 গাওয়ার সুযোগ নেই, আমরা ক্লাসটা শেষ করে দিব একটু পরেই। খেয়াল করো, তো এখন খেয়াল করো আমরা কি করলাম, প্রথমত ডাব্লিউএস কোশ্চেনটাকে আমরা এই যে প্রেজেন্ট,
প্রেজেন্ট মানে একালের জন্য ব্যবহার করি। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটাকে আমরা প্রথমত একালের জন্য ব্যবহার করি। ইয়েস আরাফাত জিনা, কেন জিনা কেন? তুমি রেকর্ড ক্লাস দেখে নিও, খেয়াল করো। তো আমরা কি করলাম, এই যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড 11টা আছে, ওখান থেকে আমরা হু নিয়ে আসলাম, হু। খেয়াল করো, এই যে এখানে হু রাখলাম, এখানে হু দিলাম, এখানে হু দিলাম। এবার আমাদের প্রেজেন্ট মানে একাল থেকে আমরা জানি বি ভার্বে একালে ভার্ব হলো 3টা, এম, ইজ, আর, এই 3টাকে নিয়ে আসলাম। এবার আমাদের ফরম্যাটটা কি, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস প্লাস বি ভার্বস প্লাস সাবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক অথবা নোট অফ ইন্টারগেটিভ, নোট অফ ইন্টারগেটিভ দিয়ে দিলেই আমাদের বাক্যটা হয়ে যাবে। তো আমরা কি করলাম, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে দিলাম, বি ভার্বস থেকে এম দিলাম, এবার এম কাকে চায়, আই কে চায়, এই যে আই কে দিয়ে দিলাম। এবার বাংলা অর্থ কি হলো, হু এম আই, আমি কে, হু এম আই, আমি কে, হয়ে গেছে। এবার হু ইজ ভিআইপি দিলাম, যেহেতু ইজ কাকে চায়, ভিআইপি কে চায়, হু ইজ ভিআইপি, হু ইজ ভিআইপি, ভিআইপি কে। আচ্ছা, এবার ভিআইপি সাবজেক্ট কি একটা পৃথিবীতে? হাজার হাজার ভিআইপি সাবজেক্ট, হাজার হাজার। এবার তুমি কোশ্চেন করে থাকো, হু ইজ হি, সে কে, হু ইজ শি, সে কে, হু ইজ ইট, হু ইজ দিস, এটাকে, হু ইজ দ্যাট, ওইটাকে, হু ইজ রনি, রনিকে, হু ইজ রুমা, রুমাকে, হু ইজ দ্য ম্যান, লোকটিকে, হু ইজ দ্য বয়, ছেলেটিকে, হু ইজ দিস বয়, এই ছেলেটিকে, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, হু ইজ দ্য টিচার, হু ইজ ইউর ইংলিশ টিচার, তোমার ইংরেজি শিক্ষককে, হু ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, ক্লাস 10-এর ছাত্রকে, হু ইজ দ্য বয় অফ কুমিল্লা, কুমিল্লার ছেলেকে, হু ইজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিককে, হু ইজ দ্য ওনার অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মালিককে। যত মনে চায় বলতে থাকো, হু দিয়ে যা মনে চায়, যতক্ষণ ইচ্ছা। হু ইজ দ্য ক্রিয়েটর, হু ইজ ইউর, কি বলে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টি, হু ইজ আওয়ার ক্রিয়েটর, হু ইজ আওয়ার ক্রিয়েটর, হু ইজ ইউর ফাদার, তোমার, হু ইজ ইউর ফাদার, তোমার বাবাকে, হু ইজ ইউর ব্রাদার, তোমার ভাইকে, হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, যা মনে চায় বলতে থাকো, যত ইচ্ছে। ভিআইপি সাবজেক্ট দিয়ে দাও, এই যে অফের ব্যবহার দিয়ে ভিআইপি সাবজেক্ট বানাও, আর্টিকেল দাও অথবা দি দিয়ে ভিআইপি সাবজেক্ট বানাও। তারপর আমাদের প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, মাই, ইওর, 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 আওয়ার, দেয়ার, হিজ, তারপরে হার, এগুলা দিয়ে বানায় ইচ্ছা মতো বলতে থাকবে। রনির বন্ধুকে, হু ইজ রনিস ফ্রেন্ড, হু ইজ রনিস ফ্রেন্ড, অথবা হু ইজ দ্য ফ্রেন্ড অফ রনি, হু ইজ দ্য ফ্রেন্ড অফ রনি। এবার চলে আসো হু, আর, তাহলে আর কাকে চায়, আনবেবি কে চায়, এই যে আনবেবি। এখন আনবেবি সাবজেক্ট কি, হু আর ইউ, তুমি কে, হু আর ইউ, আপনি কে, হু আর ইউ, তোমরা কারা, হু আর ইউ, আপনারা কারা, হু আর উই, আমরা কারা, হু আর দে, তারা কারা, হু আর দিস, এগুলো কারা, হু আর দোস, ওইগুলো কারা, হু আর দ্য বয়েজ, ছেলেগুলো কারা, হু আর দ্য গার্লস, মেয়েগুলো কারা, হু আর দ্য স্টুডেন্ট অফ মাদ্রাসা, মাদ্রাসার ছাত্ররা কারা, হু আর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ কারা, হু আর দ্য বয়েজ অফ ঢাকা, ঢাকার ছেলেরা কারা। যা মনে চায় বলতে থাকো, যা মনে চায়। আচ্ছা, এবার তোমাদের বাড়ি কাজ থাকবে, এই আই দিয়ে তো বাক্য একটাই হবে, হু এম আই, আমি কে, কিন্তু ভিআইপি আনবিবি দিয়ে হাজার হাজার কোশ্চেন হবে, হাজার হাজার কোশ্চেন বাক্য। এখন তোমাদের বাড়ি কাজ থাকবে এইটাকে কাজে লাগায়া, এই যে হু ইজ ভিআইপি, হু আর ভিআইপি, শত শত বাক্য লেখা। এখন থেকে অনেক বড় বড় বাক্য তৈরি করবা, বড় বড় বাক্য। এখন একটু কমেন্টে জানাও দেখি তোমরা আমাদের এই ফরম্যাটটা বুঝছো কিনা, এই ফরম্যাটটা তোমাদের বুঝে আসছে কিনা, যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস প্লাস বিভার্বস প্লাস সাবজেক্ট। বিভার্ব আমরা একালের বিভাব দিয়ে দিলাম, এমনি আমরা যখন সেকাল পড়বো তখন সেকাল দিয়ে আবার প্র্যাকটিস করবো, পরকাল যখন পড়বো পরকাল দিয়ে আবার প্র্যাকটিস করবো। কিন্তু আপাতত আমরা যেহেতু একাল পড়তেছি, তাহলে আমরা কি করবো, এম, এস, আর, এই 3টা দিয়ে আমরা প্র্যাকটিস করবো। এই যে জায়গায় দিয়ে আছে হো ভিআইপি সাবজেক্ট, আনভিআইপি সাবজেক্ট দেওয়া আছে। এবার একটু কমেন্টে জানা, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে করতে পারি না। আচ্ছা, আবদুল্লাহ আল মারুফ সাইম, তুমি এক কাজ করো, লাইভ ক্লাস করতে না পারলে আমাদের রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাসগুলো ফ্রি টাইমে করে নাও, দ্যাটস এনাফ। কারণ এটা তোমাদের একটা যুগান্তকারী ভূমিকা রাখবে আমাদের এই ক্লাসটা। আমি শিওর তোমাদের এই একাডেমিক লাইফে আমি যে ইংলিশ ক্লাস তোমাদের জন্য নিচ্ছি, এরকম ইংলিশ ক্লাস আর কখনো পাও নাই। এটা আমরা সবাই আমাদেরকে বলে, জি বুঝতে পারছি, একজন বলছে জি বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস হলো প্রেপোজিশন ওয়ার্ডস। প্রেপোজিশনস ওয়ার্ডস মানে কি? প্রেপোজিশন মানে ওয়ার্ড হলো বাংলা ভাষা, কি বলে ইংরেজি ভাষার ওই শব্দগুলো, যে শব্দগুলোর নিজস্ব অর্থ আছে কিন্তু অর্থটা পরিপূর্ণ না, যতক্ষণ না পর্যন্ত অন্য শব্দের সাহায্য নিবে ততক্ষণ পর্যন্ত অর্থটা অর্থপূর্ণ হবে না। যেমন আমি যদি বলি উইথ, উইথ অর্থ কি সাথে দিয়ে নিয়ে। এখন যদি বলি উইথ, কেউ কিছু বুঝছ, সাথে দিয়ে নিয়ে মানে কি বোঝা যায় না। বলে ইন ফ্রন্ট অফ, সামনে,
সামনে মানে কি? মিনিংফুল কোনো কিছু বোঝায় না। বললাম যে বিহাইন্ড, পিছনে, কিছু বোঝা যাচ্ছে না। বললাম যে উইদাউট, ছাড়া, মানে কি? কিছু বোঝা যায় না। অফ, আফটার, বিফোর, এগুলা সিঙ্গেল বললে এগুলার কোনো মিনিংফুল অর্থ হয় না। কিন্তু যখন অন্য শব্দের সাথে এটা মিশে যায় তখন তার কি হয়? একটা মিনিংফুল অর্থ আসে। এই জন্য আমরা বলি প্রেপোজিশন ওয়ার্ডস, এগুলা টোটাল আছে প্রায় 100+ প্রেপোজিশন ওয়ার্ড আছে ইংরেজি ভাষায়। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এই কোর্স যখন শুরু হবে তখন আমরা এগুলাকে, এই সমস্ত প্রেপোজিশন ওয়ার্ডসকে একটা পিডিএফ তৈরি করে প্রত্যেকটা ওয়ার্ড আমরা একটা পিডিএফ এর মধ্যে অর্থ সহকারে দিয়ে দিব। তো আমাদের আজকের ক্লাস হলো, দেখো আমরা সমস্ত প্রেপোজিশন ওয়ার্ডস থেকে আমরা কয়েকটা ওয়ার্ড আনছি এখানে। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। বাহাইন্ড, বাহাইন্ড অর্থ কি? পিছনে। তাহলে তুমি প্র্যাকটিস কিভাবে করবা? এই যে কলম, ইন ফ্রন্ট অফ, বাহাইন্ড, ইন ফ্রন্ট অফ, বাহাইন্ড, ইন ফ্রন্ট অফ, বাহাইন্ড। তারপরে বিফোর, বিফোর মানে কি? আগে। আফটার মানে কি? পরে। উইথ মানে কি? সাথে। উইদাউট মানে কি? উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। তাহলে ইন ফ্রন্ট অফ সামনে, বাহাইন্ড পিছনে। বিফোর মানে আগে, আফটার মানে পরে, উইথ মানে সাথে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, আর উইথ মানে সাথে দিয়ে নিয়ে। এবার আমরা উপরে একটা নোট লিখছি। গত ক্লাসে আমরা প্রোনাউন শিখেছিলাম, ওই যে প্রোনাউনের ব্যবহার আমরা আজকে শিখব। সকল প্রেপোজিশন ওয়ার্ডস এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, বাংলা ইংরেজি ভাষায় যত প্রোনাউন ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলোর পরে যখন তুমি কি দিতে যাবা? প্রোনাউন দিতে যাবা, তখন অবশ্যই তোমাকে প্রোনাউনের 2 নাম্বার ফর্ম মানে অবজেক্টিভ ফর্মটা আমাদেরকে দিতে হবে। যেমন ইন ফ্রন্ট অফ মি, বাংলা কি? ইন ফ্রন্ট অফ মি। ইন ফ্রন্ট অফ আই বলা যাবে না, ইন ফ্রন্ট অফ মাই বলা যাবে না, ইন ফ্রন্ট অফ মি বলা যাবে না, ইন ফ্রন্ট অফ মাই সেলফ বলা যাবে না। বলতে হবে কি? ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, তোমাদের সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে। ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে। ইন ফ্রন্ট অফ দ্যাম, তাদের সামনে। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। ইন ফ্রন্ট অফ হার, তার সামনে। ইন ফ্রন্ট অফ রনি, রনির সামনে। ইন ফ্রন্ট অফ মাদ্রাসা, মাদ্রাসার সামনে। ইন ফ্রন্ট অফ দ্য টেবল, টেবিলের সামনে। ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, মসজিদের সামনে। ইন ফ্রন্ট অফ মাই ফাদার, বাবার সামনে। যা মনে চায় বলতে থাকো। এবার এটাকে 6 সময়ে কনভার্ট করো। কিভাবে? আমি আমার বাবার সামনে আছি, আই এম ইন ফ্রন্ট অফ মাই ফাদার। আমি রনির সামনে আছি, আই এম ইন ফ্রন্ট অফ রনি, আই এম ইন ফ্রন্ট অফ রনি। আমি তাদের সামনে আছি, আই এম ইন ফ্রন্ট অফ দ্যাম। এবার শুধু আই দিয়ে হবে না, ভিআইপি দিয়ে করো, যে ছেলেটি আমার সামনে আছে, দ্য বয় ইজ ইন ফ্রন্ট অফ মি। বাচ্চাটি আমাদের সামনে আছে, দ্য বেবি ইজ ইন ফ্রন্ট অফ আস, দ্য বেবি ইজ ইন ফ্রন্ট অফ আস। এইভাবে প্রত্যেকটা প্রেপোজিশন দিয়ে প্র্যাকটিস করো। এবার আসো বাহাইন্ড, বাহাইন্ড মানে কি? পিছনে। তাহলে ইন ফ্রন্ট অফ মি, আমার পিছনে, আর সরি বাহাইন্ড মি, আমার পিছনে। বাহাইন্ড ইউ, তোমার পিছনে। বাহাইন্ড আস, আমাদের পিছনে। বাহাইন্ড দেম, তাদের পিছনে। বাহাইন্ড হিম, তার পিছনে। বাহাইন্ড মাদ্রাসা, মাদ্রাসার পিছনে। বাহাইন্ড দ্য টেবল, টেবিলের পিছনে। বাহাইন্ড দ্য চেয়ার, চেয়ারের পিছনে। যা মনে হচ্ছে বলতে থাকো এটা দিয়ে। তারপর বিফোর মি, আমার আগে। আফটার মি, আমার পরে। উইথ মি, আমার সাথে। উইথ ইউ, তোমার সাথে। উইথ আস, আমাদের সাথে। উইথ দেম, তাদের সাথে। উইদাউট আস, আমাদের ছাড়া, আমাদেরকে ছাড়া। উইদাউট মি, আমাকে ছাড়া। উইদাউট ইউ, তোমাকে ছাড়া। যেন আমরা বলি না যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি শেষ। আই এম আনডান উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি আমি যে শেষ, আমি শেষ। হ্যাঁ, তারপরে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আই আই ক্যানট লিভ উইদাউট ইউ, আই ক্যানট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া খেতে পারবো না, আমি তোমাকে ছাড়া যেতে পারবো না। যা মনে চায় বলতে থাকো এইভাবে। ভাইয়া বিহাইন্ড হবে না, আশরাফ, আশরাফুজ্জামান না, এটার উচ্চারণ ভুল। বিহাইন্ড হবে না, এটার উচ্চারণ হবে বাহাইন্ড। বাহাইন্ড প্রয়োজনে তোমরা এই যে প্লে স্টোর থেকে বাংলা টু ইংলিশ ডিকশনারি নিয়েও, আর না হয় গুগলে গিয়ে এই ওয়ার্ডটা লিখে প্রোনাউন্সিয়েশন লিখে দেখবা, একটা ওয়েবসাইট চলে আসবে, ওখানে গিয়ে ব্রিটিশ আমেরিকান 2টা সাউন্ড আছে, ওখান থেকে শুনে নিও এটার উচ্চারণ কি হবে। বাহাইন্ড, বাহাইন্ড। হ্যাঁ, বাহাইন্ড, ওখান থেকে উচ্চারণ ক্লিয়ার করে নিও। এবার তোমরা এই জিনিসটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, যে সকল প্রেপোজিশন ওয়ার্ডস এর পরে প্রোনাউনের কি বসবে? অবজেক্টিভ ফর্মটা বসবে। প্রোনাউন এর অবজেক্টিভ ফর্মটা বসবে, সাবজেক্টিভ বসবে না,
পসেসিভ বসবে না, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বসবে না, রিফ্লেক্সিভও দেওয়া যাবে না, অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা দেওয়া লাগবে। এই জিনিসটা সবাই বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। এবার আমাদের আজকের ক্লাসের লার্নিং আউটকামস, লার্নিং আউটকামস আমাদের ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, প্রেপোজিশন ওয়ার্ড, এগুলা দিয়ে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে তোমরা প্রেপোজিশন ওয়ার্ড দিয়ে আরো প্রচুর বাংলা কি বলে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারো। কিভাবে করতে পারো দেখো তো, এই তোমার সামনে এটাকে, হু ইজ দিস, এটা কে, ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে, মাদ্রাসার সামনে লোকটিকে, হু ইজ দ্য ম্যান, লোকটিকে, ইন ফ্রন্ট অফ মাদ্রাসা, ইন ফ্রন্ট অফ মাদ্রাসা, তোমার সামনে ছেলেটিকে, হু ইজ দ্য বয়, ইন ফ্রন্ট অফ ইউ, হু ইজ দ্য বয়, ইন ফ্রন্ট অফ ইউ। এইভাবে প্রত্যেকটা প্রেপোজিশন ওয়ার্ডকে দিয়ে এবং প্রোনাউনের ব্যবহার দিয়ে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড বিভাগ এই সবগুলোর সমন্বয়ে শত শত কোশ্চেন বাক্য খাতায় লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমাদের লার্নিং আউটকামস আজকের ক্লাসের শিক্ষণফল 1 নম্বর হলো আমরা আজকের ক্লাসে শিখেছি ইউজ অফ অর এবং অ্যান্ড এর ব্যবহার, 2 নম্বরে লার্নিং ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস, 3 নম্বরে হাউ টু মেক কোশ্চেন সেন্টেন্সেস উইথ ডব্লিউএস ওয়ার্ডস, ডব্লিউএস ওয়ার্ডস দিয়ে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব এটা আমরা শিখেছি। তারপরে লার্নিং অ্যান্ড ইউজিং সাম প্রেপোজিশন ওয়ার্ডস, কিছু প্রেপোজিশন ওয়ার্ড আমরা শিখলাম এবং এগুলাকে আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব, প্রেপোজিশন ওয়ার্ড যেটা আমরা দেখিয়ে দিয়েছি, হাউ টু মেক 6 ফর্মস উইথ প্রেপোজিশন ওয়ার্ডস অ্যান্ড প্রোনাউন, কিভাবে আমরা 6 ফর্ম তৈরি করব উইথ প্রেপোজিশন ওয়ার্ডস, প্রেপোজিশন ওয়ার্ড দিয়ে, দেন সাথে প্রোনাউনের ব্যবহার করে। যেমন যেমন রনি আমার সাথে আছে, রনি ইজ উইথ মি, রনি আমার সাথে নেই, রনি ইজেন্ট উইথ মি, রনি কি আমার সাথে আছে, ইজ রনি উইথ মি, রনি কি আমার সাথে নেই, ইজেন্ট রনি উইথ মি, রনি কেন আমার সাথে আছে, হোয়াই ইজ রনি উইথ মি, হোয়াই ইজেন্ট রনি উইথ মি। এইভাবে প্রচুর পরিমাণে, এই রনি কি তোমার সাথে আছে, ইজ রনি উইথ ইউ, ইজ রনি উইথ ইউ, রনি কি তোমার সাথে আছে, ছেলেটি কি তোমার সাথে আছে, ইজ দ্য বয় উইথ ইউ। এইভাবে 3 নম্বর ফর্ম দিয়ে 4 নম্বর ফর্ম দিয়ে প্রচুর আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে, দেন 6ম আকারে এটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। ভাইয়া রাইট ফর্ম ভার্বস এর একটা ক্লাস নিয়েন। আচ্ছা, আশরাফুজ্জামান, রাইট ফর্ম ভার্বস এর আমরা আলাদা কোনো ক্লাস নেই না, আমাদের ফাউন্ডেশন কোর্সটাই হলো সমস্ত রাইট ফর্ম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশনের পেরেশানি সব কিছু এই কোর্সের আওতাভুক্ত। এই কোর্স করার পরে আমরা একটু টাচ দিয়ে দিলে দেখবা যে রাইট ফর্ম ভার্বস যা বলো সব তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমরা আলাদা করে কখনো গ্রামার সিলেবাস পড়াই না, আমি সবসময় আমাদের অফলাইন দারুন নাজাতের যে পোলাবনকে আমি পড়াই ওদেরকে আমি সবসময় বলি, বা ইতিপূর্বে ওরা ওই সেই জিনিসটা পেয়েও গেছে, যাদের 3 মাসের ক্লাস হয়ে গেছে, হ্যাঁ ওদেরকে আমি অলরেডি তারা তাদের মূল জিনিসটা পেয়ে গেছে যে আমি কখনো গ্রামার সিলেবাস পড়াই না, ধরিয়ে দেই, আগে ইংলিশ শিখাই, শিখাইয়া ধরিয়ে দেই, ধরিয়ে দিব, দ্যাটস এনাফ। আমি তোমাকে 4টা বাচ্চা উপহার দেওয়া দরকার নাই, আমি তোমার জন্য একটা বউ নিয়ে আসি, এবার এই বউ দিয়ে কিভাবে তুমি কি করবা, বাচ্চা ম্যানুফ্যাকচার করবা, ওই নলেজটা তোমাকে দিয়ে দিলেই কয়েক বছর পরে তুমি 8-10টা সন্তানের বাবা হয়ে যাবা, তোমাকে আমাকে সন্তান দেওয়া দরকার নাই। আমরা এই কাজটা করি, আমরা বলি আমরা পাখির সংজ্ঞা মুখস্থ করাবো না, পাখি চিনবো, পাখি চিনলে পাখির সংজ্ঞা এমনিতেই মুখস্থ করা এমনিতেই হয়ে যাবে। মাছ খাওয়া শিখাবো না, মাছ ধরা শিখাবো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা বলি কি যে আমরা বাবার নাম মুখস্থ করাবো না, আমরা বাবাকে চিনিয়ে দিব। এখন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, একজন লোক তার বাবার নাম হলো আব্দুর রহিম, কারো বাবার নাম আব্দুর রহিম। এখন ধরো একটা বাচ্চা তার বাবার নাম আব্দুর রহিম, সে কখনো তার বাবাকে দেখে নাই, আমি তাকে কি করলাম, তার বাবার নামটা মুখস্থ করাই দিলাম, তোমার বাবার নাম আব্দুর রহিম। এখন সে তার বাবাকে খোঁজার জন্য একটা মাঠে গিয়েছে, ওই মাঠে 1000 লোক উপস্থিত। এখন বলতো এই আব্দুর রহমান দিয়ে সে তার বাবাকে খুঁজে পাবে কিনা। এখন তার বাবাকে খোঁজার জন্য সে কি করতে হবে, সে মাইকে অ্যানাউন্স করতে হবে যে আব্দুর রহিম নামে কে আছেন, আপনার বাচ্চা আপনাকে খুঁজছে। এখন 1000 মানুষের মধ্যে আব্দুর রহিম তো 2 জন হতে পারে, আব্দুর রহিম 3 জন হতে পারে, আব্দুর রহিম 4 জন হতে পারে, ধরো 3 জন আব্দুর রহিম স্টেজে এসে উপস্থিত। এবার বাচ্চাকে বলা হয়েছে তোমার বাবাকে, এখন বাচ্চা তো তার বাবাকে চিনে না, সে তার বাবার নাম জানে আব্দুর রহিম। এখন এই বাচ্চা তার বাবাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা, তার বাবাকে চিনতে পারবে কিনা, কখনো কি সম্ভব, কখনো পসিবল না। কিন্তু
যদি তাকে আমি বাবার নাম মুখস্থ না করায়া বাবাকে চিনাই দেই, এবার যদি কয়েক হাজার লোকের ভিড়েও তার বাবা থাকে, সে কি তার বাবাকে খুঁজে বের করতে পারবে কি পারবে না? তখন তার সমস্যা হবে কিনা? মোটেও না, তার কখনো সমস্যা হবেই না তার বাবাকে চিনতে, কারণ সে তার বাবাকে জানে। নাম জানা ফ্যাক্ট না, এই জন্য আমরা বলি বাবাকে চিনবো, বাবার নাম জানবো না। নাম জানা, বাবাকে চিনলে বাবার নাম এমনিতেই মুখস্থ হয়ে যাবে, নতুন করে আর চিনা লাগবে না। যেমন ধরো আমরা যখন নতুন কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হই, তা আমাদের ক্লাসমেট দেখা গেছে যে 50, 60 জন 100 জন থাকে। তো এখন যদি আমাদেরকে কি করা হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি আমার ক্লাসমেট যারা আছে প্রত্যেকের নামগুলো যদি লিস্টিং করে করে আমাকে এরকম একটা পেজ দিয়ে দেয় যে নাম এই হলো তোমার 100 জন ক্লাসমেট, এগুলো হলো তাদের নাম, বাড়ি থেকে তাদের নামগুলো মুখস্থ করে আসো। যদি এই কাজটা তোমাকে দেওয়া হতো, কয় মাসে তুমি তাদের নামগুলো মুখস্থ করতা? এখানে তো সিমিলার নাম আছে, একরকম নাম কয়েকটা থাকতে পারে, কতদিনই, এবং এই নামগুলা মুখস্থ করে তুমি ওই মানুষগুলাকে চিন্তা কিনা কখনো পসিবল ছিল না। কিন্তু এইটা না করে কি করা হলো, তোমাকে সরাসরি ক্লাসে ঢুকাই দেওয়া হলো। এবার 1 মাস পরে অটোমেশন সিস্টেমে ওই মানুষগুলো চেনা হয়ে গেছে, পাশাপাশি তাদের নামগুলো আমাদের আয়ত্ত হয়ে গেছে। আবার দেখা গেছে একই নামে 5-6 জন ক্লাসমেট আমার ক্লাসরুমে আসছে, আমার ক্লাসমেট। কিন্তু তখন আমার আর কোনো কি হয় না, একাধিক ব্যক্তিকে আইডেন্টিফাই করতে আমার আর কোনো সমস্যায় পড়তে হয় না। তাহলে বোঝা গেল কি, যে নাম জানা জরুরি নয়, আগে চিনা দরকার। বাবাকে চিনা জরুরি, নাম জানা নয়। বাবাকে চিনলে নাম এমনিতেই জানা হয়ে যাবে। এই জন্য আমরা বলি কি, যে ছোটটাকে বিয়ে করলে, হ্যাঁ আশরাফুজ্জামান তোমার কথাটা রাইট। তো আমরা বলি কি, যে বড়টাকে বিয়ে করলে ছোটটা অটোমেশন সিস্টেমে শালিকা হয়ে যায়, ওটাকে আর শালিকা বানাতে হয় না। বড়টাকে বিয়ে করলে ছোটটা এমনিতে কি হয়ে যায়, শালিকা হয়ে যায়। যখন আমি ইংলিশ শিখে যাব, তখন ওই যে রাইট ফ্রম ভার্ব, এটা কিন্তু আমাদের দেশে এটা আলাদা করা হয়েছে, কিন্তু এগুলো তো ইংলিশের ভিতরে এসেছে। গত ক্লাসে আমরা রাইট ফ্রম ভার্ব অ্যান্সার করেছি, অনেকগুলো বাক্য রাইট ফ্রম ভার্ব অ্যান্সার করেছি, আমাদের স্টুডেন্টরা অনেকেই অতি সহজেই অ্যান্সার করে ফেলেছে। তো এই জিনিসটা আমাদের যখন আমরা আমাদের কোর্সে মুভ করব 8-10টা ক্লাসের পরে, যখন আমরা বিসিএস এর কোশ্চেন নিয়ে আসবো রাইট ফ্রম ভার্বের জন্য, চেঞ্জিং সেন্টেন্সের জন্য, বিভিন্ন টপিকের, দেখবা যে অবাক হয়ে যাবা যে আসলে কি আমি পারতেছি। মানে তুমি যে পারতেছো নিজেকে বিশ্বাসই হবে না, কল্পনাই করতে পারবা না যে আসলে আমি পারতেছি। যে আমিটা বোকা ছিলাম, সে আমিটা আজকে আমি চালাক হয়ে গেছি। এটা তোমাদেরই বিশ্বাস হবে না। ইনশাল্লাহ আমাদের কোর্স এটা আমরা ইতিপূর্বে এগুলো আমাদের শত শত স্টুডেন্ট এই কাজগুলো করেছে। তা ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের সামনে আগাই। এখন আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক, আচ্ছা তোমাদের হোমওয়ার্ক হলো মেকিং 6 ফর্মস উইথ অর অ্যান্ড। এই যে অর এবং অ্যান্ড দিয়ে সাবজেক্ট বানিয়ে এটা দিয়ে আবার 6 ফর্ম প্র্যাকটিস করতে হবে, মুখে এবং খাতায় প্রচুর লিখতে হবে। লার্নিং ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, এই যে আমরা বললাম গানে গানে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলোর অর্থটা ক্যাপচার করতে হবে। হু যে যারা, কে কারা, হুম যাকে যাদের, কে কাকে কাদের, কে হোজ যারা যাদের, কার কাদের, হাউ যত যেমন যেভাবে, কত কেমন কিভাবে, ওয়ার যেখানে কোথায়, হাউ মেনি যত কত সংখ্যা, হাউ মাচ যত কত পরিমাণ, ওয়েন যখন কখন, হোয়াট যা যা যা, কি কি কি, হুইচ যেটি যেগুলো, কোনটি কোনগুলো, হোয়াই যে কারণে কেন, কোন কারণে। এইভাবে এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। 3 নম্বরে মেকিং কোশ্চেন সেন্টেন্সেস উইথ ডাব্লিউএস ওয়ার্ডস, এই প্রশ্নবোধক শব্দগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে খাতায় প্রচুর। এই যে উপরে হেডিং দিবা বিআইপি, এবার বিআইপি সাবজেক্ট দিয়ে 200-300 বাক্য লিখো, আনবিআইপি লিখে আবার 200-300 বাক্য লিখো, দেখবা যে জীবনের তোরে ক্যাপচার হয়ে যাবে। স্পিকিং এর সমস্যা হবে না, রাইটিং এর সমস্যা হবে না, রিডিং এর সমস্যা হবে না। যখন এই কোশ্চেন ওয়ার্ড দিয়ে বাক্যগুলো আসবে, অনায়াসে তোমরা অর্থগুলো তুলে ফেলতে পারবা। লার্নিং অ্যান্ড ইউজিং সাম প্রেপোজিশন ওয়ার্ডস, আমরা যে প্রেপোজিশন ওয়ার্ডগুলো দিয়েছি এগুলো নিজেরা একটু ক্যাপচার করবা এবং দেন এগুলো ব্যবহার করবা। মেকিং 6 সাম উইথ প্রেপোজিশন ওয়ার্ডস অ্যান্ড প্রনাউন, প্রেপোজিশন ওয়ার্ডস এবং প্রনাউন দুইটা একসাথে ব্যবহার করে এটা দিয়ে আবার 6 সাম তৈরি করতে হবে। আচ্ছা আমরা সামনে এগিয়ে যাই। এই যে তোমাদের জন্য লাস্ট একটা কথা, আচ্ছা আব্দুল্লাল মারুফ সাহেব কোর্স কবে শুরু হবে, এটার আপডেট তোমরা আমাদের পেজে পেয়ে যাবা। আচ্ছা দেখো এখানে একটা বাক্য, একটা উক্তি লেখা আছে, কি লেখা আছে, টু গার্লস, মানে মেয়েদের জন্য। মেয়েকে বলা হয়েছে ইউ আর নট আ কমোডিটি, মেয়েকে বলা হয়েছে যে মেয়েরা
ইউ আর নট আ কমোডিটি, মেয়ে তুমি বাজারের পণ্য নও। টু বয়েজ, ছেলেদেরকে বলা হয়েছে ইউ আর নট আ মোল্ড ডল। ছেলেকে বলা হয়েছে যে তুমি ছাঁচে তৈরি হওয়া পুতুল নও। ছাঁচে তৈরি বুঝো তো, যেমন পুতুল যে তৈরি করে তার একটা ফরম্যাট থাকে, পুতুল যে তৈরি হয় তার একটা কি থাকে, একটা ফরম্যাট থাকে। ধরো এটা একটা পুতুল, তো এটার কি আছে, ফরম্যাট থাকে। তো এটা ভিতরে খাঁচ কাটা, ভিতরে খাঁচ কাটা। তো এটার ভিতরে লিকুইডটা দিয়ে দিলে পরে এটা যখন কি হয়, কিউরিং হয়, তখন এটা একটা পুতুল হয়ে যায়। তো এই জিনিসটাকে বলা হয় ছাঁচে তৈরি পুতুল। এটাকে ইংলিশে বলা হয় কি, মোল্ড ডল। তো ছেলেকে বলা হয়েছে ছেলে তুমি কি নও, ইউ আর নট আ মোল্ড ডল, যে ছাঁচে তৈরি পুতুল নও যে তোমাকে নিয়ে মানুষ কি করবে, খেলা করবে। এই যে ছাঁচে তৈরি পুতুল নিয়ে মানুষ যেভাবে আনন্দ উল্লাস করে, খেলা করে, মজা করে, ছেলে তুমি কি নও, ছাঁচে তৈরি পুতুল নও। বি সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হও। বি সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হও। ইন্ডিপেন্ডেন্টলি সেট ইউর ওন গোলস, স্বাধীনভাবে তুমি তোমার নিজের লক্ষ্যটাকে সেট আপ করো। দেন ক্রিয়েট ইউর ওন পাথ, এবং তুমি তোমার নিজের পথটাকে তৈরি করো। মেয়েদেরকে বলা হয়েছে ইউ আর নট আ কমোডিটি, তোমরা বাজারের পণ্য না, যে তোমাদেরকে মানুষ বাজার থেকে কিনে নিবে, এটা পণ্য না যে মানুষ তোমাদেরকে বাজার থেকে কিনে নিবে। ছেলেকে বলা হয়েছে যে তোমরা কিন্তু ছাঁচে তৈরি পুতুল না যে মানুষ তোমাদেরকে কিনে নিয়ে আনন্দ উল্লাস করবে, তোমরা কিন্তু এটা নয়, বরং প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে নিজেকে যোগ্য হিসাবে তৈরি করতে হবে, নিজেকে যোগ্য হিসাবে অন্যের জন্য তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে, বি সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে। দেন ইন্ডিপেন্ডেন্টলি সেট ইউর ওন গোলস, নিজের লক্ষ্য তৈরি করতে হবে, পাশাপাশি ক্রিয়েট ইউর ওন পাথ, এবং নিজের রাস্তা তৈরি করতে হবে। এই কাজটা যদি করতে পারি তাহলে জীবন একদিন সফলতার মুখ দেখবে, এবং আমাদের ফিউচারটা ব্রাইট হবে। একটা লাক্সারিয়াস লাইফ হয়তো আমরা সকলেই লিড করতে পারবো। সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, সুন্দর একটা স্টেজ থাকবে, ওই স্টেজে আমি থাকবো, এবং আমার সুন্দর একটা লাক্সারিয়াস লাইফ ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে দিবেন। কারণ নো পেইনস নো গেইনস, কষ্ট ছাড়া ক্যাস্ট মিলে না, একটা কথাই আছে, নো পেইনস নো গেইনস, কষ্ট ছাড়া কখনো ক্যাস্ট মিলে না, মানে কষ্ট ছাড়া কখনো অর্জন হয় না। তো এই জন্য বলি যে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, নিজের গোল সেট আপ করতে হবে, এবং নিজের রাস্তাটাকেও তৈরি করতে হবে যে আমি কোন রাস্তায় যাব। আজকেই রোডম্যাপ তৈরি করতে হবে, আগামী 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে যাচ্ছি, কোন প্ল্যাটফর্মে, কোন স্টেজে আমি দেখতে যাচ্ছি। আজকে আমি সাইফুল, কিন্তু আগামী 5 বছর পরে কি আমি সাইফুল হুজুর হব নাকি সাইফুল স্যার হব? আমি সাইফুল কি, মানে আমার নামের আগে আমার ক্যারিয়ারের একটা নাম যুক্ত হবে, যেটা দিয়ে আমি সম্মানিত হব, মানুষের কাছে ডিমান্ডেবল হব, যেটার উপরে বেস করে আমার ক্যারিয়ারটা সুন্দর হবে, এবং একটা লাক্সারিয়াস লাইফ আমি লিড করতে পারবো। সেই সিদ্ধান্তটা আজকে আমাকে নিতে হবে। তো ঠিক আছে, আমরা ক্লাস এখানেই সমাপ্ত করছি। যারা আজকে নতুন আমাদের ক্লাসটা পেয়েছো তোমাদেরকে অনুরোধ করছি যে আমাদের প্রিভিয়াস 4টি ক্লাস করে নিও, এবং আজকের ক্লাসটাও রেকর্ড আমাদের পেজে দেওয়া থাকবে। এই ধারাবাহিকভাবে আমাদের 5টা ক্লাস করলে ইনশাআল্লাহ ইংরেজির যে ভয়টা ছিল ওই ভয়টা তোমাদের কেটে উঠবে। পাশাপাশি এই 5টা ক্লাস থেকেই তোমাদের ইংরেজির ভালো একটা কনসেপ্ট তৈরি হবে, শত শত বাক্য লেখার যোগ্যতা তোমাদের হয়ে যাবে এই 5টা ক্লাস থেকে ইনশাল্লাহ। এরপরে আমাদের কোর্স যখন লঞ্চ হবে ইনশাল্লাহ, যদি আমাদের কোর্সে যুক্ত হও, আমাদের একটা কমিটমেন্ট, এটা আমাদের কি বলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইতিপূর্বে এটার প্রমাণ পেয়েছি যে দুর্বলদের মজবুত ভিত্তি তৈরি করতে আমাদের এই কোর্স আমরা সাজিয়েছি। তো ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকের জীবন সুন্দর হবে। অনেক সময় নিয়ে নিয়েছি, আজকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। মাঝখানে কারেন্টের সমস্যা, প্রবলেমের কারণে আমরা দীর্ঘ একটা সময় আমাদেরকে লস হয়েছে। তো বুঝতে পারছি ভাইয়া আপনার এমনভাবে শিখাবেন যার ফলে নিজ থেকে আমরা সবকিছু পারি। হ্যাঁ আশরাফুজ্জামান, আমরা এই কাজটাই করি, মানে তোমরা শুনলে অবাক হবা বা খুশি আনন্দিত হবা শুনে যে আমি এই বছর তো ডিসেম্বরে আমাদের অ্যানুয়াল এক্সাম গিয়েছে সারা বাংলাদেশে। দারুণ রাজাতে আমি ক্লাস 9-এর, ক্লাস 10, আলিম ফার্স্ট ইয়ার, আলিম সেকেন্ড ইয়ার, তারপরে ক্লাস 6-এর বাচ্চাদেরকে আমি পড়িয়েছি। ওরা মানে ভেরি এক্সাইটেড, খুবই আনন্দিত যে 3 মাস ক্লাস নিয়েছি, ওদেরকে কোনো গ্রামার সিলেবাস
টপিক ধরে কোনো স্ট্রাকচার মুখস্থ করাই নাই, কিন্তু ওরা প্রত্যেকটা সাবজেক্টে ভালো করেছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ওরা মানে খুবই আনন্দিত, ওরা বিশ্বাসই করতে পারতেছে না যে এদের পরীক্ষা এত ভালো হয়েছে। যেই যেই ছেলেগুলো 3 মাস আগেও ইংরেজি নিয়ে তাদের ঘুম হতো না, ইংরেজির চিন্তায়, যেন আমাদের রিয়াজুল জানা 7 নাম্বার হলে প্রায় 10-15টা ছেলেকে আমি পড়িয়েছি, এখানে ওরা মাত্র হিপস কমপ্লিট করে দারুণ নাজাতে এসেছে। এদের একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জীবনের প্রথম একাডেমিতে ঢুকেছে। ওই ছেলেগুলো এবছর অ্যানুয়াল এক্সাম দিয়ে ওরা আমাকে বলতেছে যে জীবনের একটা সেরা পরীক্ষা দিয়েছি। ওরা মানে খুবই এক্সাইটেড। এই জন্য আমরা বলি যে আমাদের ক্লাসটা, আমি 5টা ক্লাস নিয়েছি, তো এই 5 ক্লাসে কি শিখিয়েছে, যদি আমাদের অফলাইন ক্লাস হতো এতদিনে তোমাদের 2 থেকে 3 দিস্তা খাতা বাড়ির কাজ হয়ে যেত। 2 থেকে 3 দিস্তা খাতা বাড়ির কাজ কমপ্লিট হতো, শত শত বাক্য তুমি আমার কাছে লিখে নিয়ে আসতা, এবং আমাদের প্র্যাকটিসটা অন্যরকম হতো। এই 5 ক্লাস কেন আমরা বলি 2 ক্লাসে, আমাদের ক্লাসে ইংলিশ বলা শুরু, কারণ এখন যেহেতু অফলাইন মাধ্যম, বাড়ির কাজটা তোমাদেরকে নিজে থেকেই করতে হবে। কোর্স শুরু হলে হয়তো আমরা তোমাদের বাড়ির কাজের জন্য পেজ দিব, সেখানে আমরা তোমাদেরকে মনিটরিং করব, কাউন্সিলিং হবে, আমাদের গুগল মিট হবে, অনেকগুলা পর্ব থাকবে, যেখান থেকে আমরা হয়তো তোমাদের কাছ থেকে এক্সাক্ট তথ্যটা নিতে পারবো যে তোমাদের ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে ইনশাআল্লাহ। তো স্যার পিডিএফ দিয়ে দিয়েন। হ্যাঁ, কে আনিস মাহির পিডিএফ আমরা গ্রুপে একটু পরেই দিয়ে দিব। আমাদের গ্রুপে এই যে আমি উপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওই গ্রুপে ঢুকে গ্রুপে অ্যাড হয়ে যাও। ওই গ্রুপে আগের প্রিভিয়াস পিডিএফগুলো দেওয়া আছে, আজকের পিডিএফও একটু পরে আমরা দিয়ে দিব। এখন জানতে পারলাম ইসমাইল ভাই, আচ্ছা ঠিক আছে ইসমাইল, ধন্যবাদ তোমাকে। তো তোমাদের সবাই 1টা মিনিট কারো কোনো কোশ্চেন আছে কিনা তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমরা কিছুক্ষণের মধ্যেই আজকে লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। 1টা মিনিট, কারো কোনো কোশ্চেন আছে কিনা কমেন্টে একটু জানিয়ে দাও। এক মিনিটে সবাই একটু জানিয়ে দাও কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমরা আজকে লাইভটি শেষ করতে যাচ্ছি। স্যার ঢাকা কোন জায়গায় থাকেন আপনি? আচ্ছা, আবদুল্লাহ আল মারুফ সাইম, আমি ঢাকা ড্যামরাতে আছি, দারুন নাজাতের পাশে আছি। এখানে দারুন নাজাতের 2টা হলে বাচ্চাদেরকে পড়াই, দেন আদার্স কাজে আছি, দারুন নাজাতের পাশেই আছি। কত টাকা লাগবে সাইম হোসেন? আচ্ছা, এই কোর্সের ফি এর ব্যাপারে আমাদের এই পেজেই তোমাদের আপডেট দেওয়া থাকবে, হয়তো আগামী 2-3 দিন পরে আমাদের ওই কোর্স সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের ওই পেজে পেয়ে যাবা, তখন সেখান থেকে জেনে নিও। না স্যার কোনো প্রশ্ন নাই। আচ্ছা মাহির, কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। আর যাদের আজকের ক্লাসটা বুঝতে সমস্যা হয়েছে, আমি প্রত্যেকদিনই বলি যে আমাদের ক্লাসটা এটা কমপ্লিমেন্ট, একটা আরেকটার সাথে কমপ্লিমেন্ট, পরিপূরক। যে পিছনের ক্লাস না করা থাকলে সামনের ক্লাসটা বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে, অ্যাকুরেট মেসেজটা পাওয়া যাবে না। এই জন্য কি করতে হবে, আমাদের পেজে আমাদের প্রিভিয়াস 5টা ক্লাস দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের প্রিভিয়াস 5টা ক্লাস করে নিও ইনশাল্লাহ। একটু সময় করে নিলেই দেখবা যে এই 5 ক্লাস দিয়েই ভালো একটা আইডিয়া তোমাদের জেনারেট হবে ইনশাআল্লাহ। ইংরেজির ভয় দূর হবে ইনশাআল্লাহ, এটা আমাদের চ্যালেঞ্জ। যারা ইতিপূর্বে করেছে তারা জানে এটা। এই 5টা ক্লাস আমাদের শুরুর দিকে 5টা ক্লাসে একটু লেট হয় এবং অনেক কথা বলতে হয়। পরবর্তী ক্লাসগুলোতে তেমন কথা বলা লাগবে না, কারণ যখন আমরা কোর্স লঞ্চ করবো তখন তো সবাই জানবে, প্রত্যেকের অ্যাকুরেট তথ্যটা প্রত্যেকের কাছে থাকবে এবং সেমভাবে থাকবে, সমানভাবে। তখন আমরা ক্লাস নিতে সহজ হবে, অল্প কথায় আমরা ক্লাস শেষ করে দিতে পারবো, দেন আমরা খুব দ্রুত সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আলিম পরীক্ষা 26 আমরা পারবো? হ্যাঁ সাইম হোসাইন, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, পারবা না কেন? স্যার আপনার নাম্বারটা দিন একটু। আচ্ছা আমার নাম্বার দেওয়া আছে, আমাদের এই কোর্স করার পরে সাইম তোমার যে ইমপ্রুভমেন্টটা তৈরি হবে, তুমি রাইটিং পার্টে অনেক ভালো করবা, ইংলিশ ফার্স্ট পার্টের
প্যাসেজ সিনানসিনের কোশ্চেনগুলোতে তোমার কোনো ঝামেলা থাকবে না, এগুলা কোনো প্যাসেজ তোমাকে আগে থেকে পড়ে পরীক্ষা হলে যাওয়া লাগবে না। আমাদের যখন ফাউন্ডেশনটা তৈরি হবে তখন ওইখানে প্যাসেজের মধ্যে সব তথ্য দেওয়া আছে, প্যাসেজটা যখন পড়ে তুমি বুঝে যাবা, দ্যাটস এনাফ, অ্যান্সার অটোমেটিক লিখতে পারবা। এই কাজটাই আমরা করি, দারুণ নাজাদের পোলাবানদেরকে এই কাজটাই আমি করিয়েছি এই গত 3 মাসে। হাফেজ মহিউদ্দিন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মহিউদ্দিন, আমি ভালো আছি। কি অবস্থা, তুমি কেমন আছো? অত্যন্ত খুশি হলাম যে আমার এলাকা থেকে আমার কিছু স্টুডেন্ট আমার সাথে যুক্ত হচ্ছে, খুব ভালো লাগছে। যারা আমার অনেক ক্লাস ইতিপূর্বে পেয়েছে এবং আমার কাছে অনেক ক্লাস করেছে, আরবি, নাহু সরফ, তারপরে ইংরেজি এবং আদার্স বিষয়ে। তো ঠিক আছে, আমরা আর কোশ্চেন নিচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত, কোন ক্লাসের জন্য? সাইম হুসাইন, আচ্ছা এটা কোনো ক্লাস না সাইম, এটা হলো ক্লাস 6 থেকে আমরা বলি প্রত্যেকের জন্য, এটা সবার জন্য উন্মুক্ত, কোনো ক্লাস না। কারণ ইংরেজির ফাউন্ডেশনটা, বেসিক নলেজটা এটা প্রত্যেকেরই দরকার, এটা আলাদাভাবে কারোর জন্য না, সবার জন্য। যাদের দুর্বলতা আছে প্রত্যেকের জন্য, যাদের ইংলিশ পারি না, টুকটাক পারি, লিখতে পারি না, ইংলিশে 2টা বাক্য আমি ইংলিশ করতে পারি না, বাংলা বাক্যকে 2টা ইংলিশে লিখতে পারি না, মুখস্থ ছাড়া কোনো প্যারাগ্রাফের 2টা লাইন আমি লিখতে পারি না, তাদের জন্যই আমাদের এই কোর্স। এই কোর্স শুধু তোমার গ্রামার টপিকে প্রভাব ফেলবে না, রাইটিং বা আমি এক কথাই তোমার 200 মার্কের সিলেবাস পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ট্রাকচারের যে ঝামেলাটা, এই ঝামেলাটা আর তোমাদের লাইফে থাকবে না, এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের এখানে 5টা ক্লাস হয়েছে, পরবর্তী 7-8টা ক্লাসের পরেই আমরা তোমাদের গ্রামার সিলেবাসের অনেক টপিক নিয়ে এখানে কাজ করব। এই যে আমাদের যে একটা 6 যে ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটে তোমাদের ভয়েসের জামালা আছে, চেঞ্জিংয়ের জামালা, এই 6 মধ্যে আমরা শিখিয়ে দেবো। আমরা বলি না যে গ্রামার আমরা পড়াই না, আমি গ্রামার সিলেবাস পড়াই না, এটা ধরিয়ে দেই। এই জন্য আমার অনেক অফার আসে যে স্যার একটু ইংলিশ গ্রামারটা পড়ান, আমি পারি না। কেন পারি না? আমি বলি যে আমার কাছে ইংলিশ শিখতে হলে আগে ফাউন্ডেশন লাগবে, ইংরেজি আগে শিখতে হবে। ইংলিশ শিখলে দ্যাটস এনাফ, আমি তোমাকে এবার গ্রামার ধরাই দিতে পারবো, পড়ানো লাগবে ধরাই দিব, তোমার মধ্যেই সবকিছু আছে, যার শুধু এটা বের করে নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, আপনার পুরান ছাত্র আমি। হ্যাঁ মহিউদ্দিন, ধন্যবাদ। মাহির, আসসালামু আলাইকুম। জি মাহির, ওয়ালাইকুম সালাম। আমরা লাইভ শেষ করে দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের এই ইংরেজির যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করে দিক, ইংলিশটা তোমাদের জন্য সহজ করে দিক। ক্লাস শুরু কয়টা? আচ্ছা, আমরা ক্লাস শুরু এতদিন আমরা ক্লাস প্রতিদিন সন্ধ্যা 8টায় ক্লাস শুরু করেছি। আগামী দিন ক্লাস হবে না, আমি আমার এলাকাতে যাব, যার কারণে আমরা এই আগামীকাল ক্লাস নিচ্ছি না। তবে আমাদের কোর্স কবে শুরু হবে, কোর্সের বিষয়ে আপডেট আমাদের পেজে দেওয়া থাকবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের এই ইংলিশ কাঠিন্যতা দূর করে এটা যেন তোমাদের কাছে সহজলভ্য হয়। আমরা চেষ্টা করতেছি, সেইভাবে কোর্স সাজিয়েছি আলহামদুলিল্লাহ। যদি বলো যে স্যার আসলে হবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো এটা আমার থেকে না শুনে আমার প্রিভিয়াস 5টা ক্লাস করে তুমি আইডিয়া নাও যে আসলে তোমার কাছে ইংলিশটা সহজ হবে কিনা, তোমার ভীতি দূর হয় কিনা। আমরা ফ্রি ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য এটাই, যে তুমি আসলেই পারবা কিনা এটা জাস্টিফাই করার জন্য আমরা 5টা ফ্রি ক্লাস দিয়েছি। এই 5টি ফ্রি ক্লাসে আমাদের লেকচার শিটগুলো দেখো, আমাদের লেকচারগুলো দেখো, দেখে তুমি নিজে ডিসাইড করো, নিজেকে জাস্টিফাই করো যে তোমার কাঠিন্যতা দূর হচ্ছে কিনা, ইংরেজির ভয় তোমার ভিতরে জয় হচ্ছে কিনা, এরপরে তুমি সিদ্ধান্ত নাও। আর আমাকে যদি প্রশ্ন করো, আমি বলবো আমি জানি না হবে কিনা, তবে আমার শত শত স্টুডেন্ট ইতিপূর্বে তারা ভালো করেছে, দারুন নাজাত সহ আমার এলাকাতে প্রচুর স্টুডেন্ট আমি পড়িয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো অবস্থান আছে, প্রত্যেকে অনেকেই ফোন দেয় স্যার আপনার এই ফাউন্ডেশন ইংলিশ কোর্সের কারণে আজ আমি অনেক দূর এগিয়েছি। অনেকের আইএলটিএস সহজ হয়ে যাচ্ছে, 3 মাসে আইএলটিএস, 3 মাস কোচিং করে আইএলটিএস ভালো স্কোর করে বিদেশে চলে যাচ্ছে, এটা আমি বলতে পারি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।